শিকার যখন সিংহের কাছে নিজ পায়ে হেঁটে আসে, তখন সিংহের শিকার করার মজাটাই আর থাকে না। সিংহ চায় তার শিকারকে নিজে পরিশ্রম করে নিজের হিংস্রতা দেখিয়ে মারতে। আমি হলাম তোদের চোখে ভিলেন। হিরো তো সবাই হতে চায়, কিন্তু ভিলেন কজন? আমার কাজের মাধ্যমটা হয়তো হতে পারে ভিলেনদের মতো, কিন্তু আমি যে যে কাজ করি তা কোনো হিরোও করতে পারবে না। আর এই ভিলেনের নাম রাফেল। আই অ্যাম দ্য রাফেল। হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। জঙ্গলের চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার। মুষলধারে বৃষ্টি পড়ছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে 5 জন ব্যক্তি। তাদের মধ্যে একজন হাত পা বাঁধা অবস্থায় মাথা নিচু করে মাটিতে হাত ঢুকে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে বাকি 4 জন ব্যক্তি। তাদের মুখটা বোঝাই যাচ্ছে না, কারণ তারা মাস্ক পরে রয়েছে। সবাই একদম বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে রয়েছে। 4 জন ব্যক্তির মধ্যে একজনের হাতে রয়েছে একটি মশাল, এবং তাদের মধ্যে একজন সবার সামনে দাঁড়িয়ে রয়েছে, যা থেকে বোঝা যায় যে এই ব্যক্তিটাই হলো তাদের লিডার। আগন্তুক ব্যক্তিগুলোর মধ্যে সবার পরনেই রয়েছে নীল কালারের প্যান্ট এবং নীল কালারের জ্যাকেট, এবং মুখে রয়েছে একটি নীল মাস্ক। যার জন্য আগন্তুক ব্যক্তির মধ্যে সামনে থাকা ব্যক্তির মাথায় রয়েছে একটি নীল বড় হ্যাট। সামনে থাকা ব্যক্তিটি তার সামনে অসহায় অবস্থায় বসে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি রে রাসেল, খুব তো উঠছিলি সেদিন, আজ কোনো কথা নেই কেন মুখে? কে তোমরা? আমরা হলাম তোর মৃত্যুদূত। আমাকে এভাবে ধরে আনার কারণ কি? তোমরা হয়তো জানো না আমি কে বা কার লোক। তুই কে বা তুই কার লোক তার জানার প্রয়োজন আমি মনে করি না। আমার রাস্তায় তোরা যারা যারা পড়বি তোরা সবাই মরবি। আর তোর বস যে রয়েছে, কি মনে করেছিস সেই এই মাফিয়া ওয়ার্ল্ডের কিং? তাহলে ভুল ভাবছিস, কারণ তোর বসেরও একজন বস রয়েছে, আর সে রয়েছে ঢাকাতে। সে এখন বর্তমানে এই ওয়ার্ল্ডকে লিড দিচ্ছে। তোর বস তো শুধু একটা দাবার গুটি। সময় হলে তোর বসকেও মেরে দেওয়া হবে। তোরা সবাই অবৈধ কাজ করছিস, দেশকে ধ্বংস করছিস। তোদের সবার মাথার উপরে যে রয়েছে তাকে ধ্বংস করতে এবার আমি চলে এসেছি, যে তোর বস সহ তার বসকে মেরে এই ওয়ার্ল্ডের কিং হব। আসল রাজা চলে এসেছে, এবার রাজা তার মতো করে খেলবে। আমি তোদের সমস্ত কাজকর্ম অবৈধ ঘাটে সমস্ত কিছু ধ্বংস করে দেব, আর তার শুরুটা হবে তোর মৃত্যু দিয়ে। কে আপনি? কে আমি শুনবি? শোন তাহলে, আমি হলাম রাফেল। এই কথা বলার সাথে সাথে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকায়, এবং তারপরই রাফেল তার বন্দুক দিয়ে পরপর 2টি গুলি চালায়, এবং গুলি দুটি তার কপাল ভেদ করে বেরিয়ে যায়। পড়ে থাকে শুধু রাসেলের নিথর দেহ। রাফেল হাসতে থাকে, জোরে জোরে হাসতে থাকে। তার কপাল বেয়ে বেয়ে বৃষ্টি গড়িয়ে পড়ছে। তারপর তার সাথে থাকা বাকি 3 জনকে রাফেল বলে, তোরা তোদের কাজ করতে থাক, আর সূচনা করতে থাক এক ভয়ঙ্কর মৃত্যুর খেলা, যেখানে থাকবে রিভেঞ্জ অ্যান্ড রেমেডি, অর্থাৎ প্রতিশোধ এবং প্রতিকার। ওকে ভাই। মা, আমি অনেক কষ্টে চান্স পেয়েছি। এর জন্য আমি 2 বছর গ্যাপ দিয়েছি, আর এখন আমার স্বপ্ন পূরণ হওয়ার পর তুমি আমাকে সেখানে যেতে দিচ্ছ না। না, তোর যাওয়া হবে না শহরে। এমনিতেই আমি তোর বাবাকে হারিয়েছি। এরপর থেকে আমি সবসময় আতঙ্কে থাকি তোকে নিয়ে। মা, এই ভার্সিটির সবার স্বপ্ন থাকে, আর এই এত ভালো একটা পজিশনে চান্স পাওয়ার পর তুমি আমায় বলছো যে আমায় তুমি যেতে দিবে না। তুই এখানে কোথাও পড়াশোনা কর, শহর থেকে তোকে আর রাইসাকে নিয়ে গ্রামে এসেছি। গ্রামের মানুষের এত কথা শুনেছি, কি আবার তোকে শহরে পাঠানোর জন্য? আর শহরে খরচ অনেক, অত খরচ চালাবে কে শুনি? আরে আমার মা, ওখানে গেলে আমি যে পরিমাণে টিউশনি পাবো, আর ওখানে টিউশনির যে ভ্যালু, তা দিয়ে আমার খুব ভালো করেই চলে যাবে। আর তারপরেও আমি বাসায় কিছু পাঠাতে পারবো। তারপরও তোর
শহরে যাওয়া হবে না। আপু, তুই তো কিছু বল, মাকে বোঝা না একটু। রাইসা এতক্ষণ ধরে শুধু মা ছেলের কথা শুনছিল। তন্ময়ের কথা শুনে এবার সে বলতে থাকে, মা, তন্ময় তো ঠিকই বলেছে, এবার তো বড় হয়েছে, এবার ওকে একটু বাইরে ছাড়ো। আর ও যে ভার্সিটিতে চান্স পেয়েছে তা সবার স্বপ্ন। আর আমাদের বাবারও তো স্বপ্ন ছিল তার ছেলে এই ভার্সিটিতে পড়বে, যেখান থেকে সে নিজেও পড়েছে। এভাবে অনেক বোঝানোর পর রেহেনা বেগম রাজি হয় তন্ময়কে ঢাকা পাঠানোর জন্য। কালকে তন্ময় ঢাকা যাবে এবং একটি ম্যাচে উঠবে। তারপর থেকে সে তার ভার্সিটির লাইফ শুরু করবে। যদিও তার ভার্সিটি লাইফ শুরু হওয়ার কথা ছিল আরও 2 বছর আগে, কিন্তু কী কারণে যে সে 2 বছর গ্যাপ রেখেছে তা সবারই অজানা। রেহেনা বেগম হলেন তন্ময়ের মা। তাদের পরিবারে মোট জনসংখ্যা 3 জন: তন্ময়, তন্ময়ের মা এবং তার বড় বোন রাইসা। তন্ময়ের যখন 11 বছর, ঠিক তখন তার বাবা মারা যায়। এই মারা যাওয়ার পিছনেও একটি কাহিনী রয়েছে। তারপর রেহেনা বেগম তার ছেলে মেয়েকে নিয়ে শহর থেকে গ্রামে চলে আসে এবং গ্রামের মানুষজন তাকে অনেক কথা শোনাতে থাকে। কিন্তু রেহেনা বেগম সেগুলোকে পাত্তা না দিয়ে তিনি তার আদর্শে, তার স্বামীর আদর্শে তার ছেলে মেয়েদের মানুষ করতে থাকেন। আজ তার ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে। তন্ময়ের ঢাকা যাওয়ার দিন। তন্ময় তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার বাড়ির গেটের বাইরে বের হয়েছে। সামনে দাঁড়িয়ে রয়েছে তার মা এবং তার বোন। রেহেনা বেগম তন্ময়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভালো মতো পড়াশোনা করবি বাবা, কোনো সমস্যা হলে আমায় জানাবি। তোকে ছাড়া যে কিভাবে থাকবো আমি। তন্ময়ের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তুমি কোনো চিন্তা করবে না মা, আপু তো আছেই। আপু তোমার খেয়াল রাখবে আর খাওয়া দাওয়া ঠিক মতো করবে। তন্ময় তার আপুর কাছে যায়। রাইসা তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভালো মতো থাকবি বাদর ছেলে, কারোর সাথে কোনো রকম ঝগড়া করবি না, সময় করে খাওয়া দাওয়া করবি, পড়াশোনা মনোযোগ দিয়ে করবি। তোকে অনেক মিস করব ভাই। আমিও তোকে খুব মিস করবো রে আপু। ভালো থাকিস আর মার খেয়াল রাখবি। তুই তো সবটাই জানিস। আর আমার জন্য দোয়া করবি, আমি যেন আমার লক্ষ্যে সফল হইতে পারি। তুই ভালোভাবে যা, এখন বাসের টাইম হয়ে যাচ্ছে। তন্ময় তার মা এবং বোনের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে পাড়ি দেয়। বাসে বসে থাকা অবস্থায় তার মনে কিছু একটা চলছে এবং সে নিজেই মনে মনে বলছে যে সব কিছু সত্য হতে চলেছে। ধীরে ধীরে আমি আমার উদ্দেশ্যে অটুট। প্রতিটা মুহূর্তে আমাকে যে অতীত স্মৃতি কুড়ে কুড়ে খেয়েছে, এবার থেকে তার ধ্বংস শুরু হতে চলেছে। তন্ময় হঠাৎ কী সব ভাবছে। সে তো ঢাকায় যাচ্ছে পড়ার উদ্দেশ্যে, তবে কি পড়াশোনার পাশাপাশি রয়েছে আরও কোনো এক লক্ষ্য যা সে গ্রাম থেকে কখনো পূরণ করতে পারতো না? তন্ময় তার ফোন বের করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ক্রল করতে থাকে এবং তার সামনে একটি মিডিয়ার একটি রিপোর্ট আসে। তাতে ছিল, আজ সকালে ঢাকা শহরের এমপি রফিক সাহেবের খুবই কাছের লোক রাসেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ, যা একটি খুন বলে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণ এই লাশটির পাশে রক্ত দিয়ে লেখা ছিল ইউ আর দ্য নেক্সট টার্গেট এবং তারই নিচে লেখা ছিল রাফেল। এখন প্রশ্ন দাঁড়ায় যে কে এই রাফেল, কেনই বা সে রাসেলকে হত্যা করলো? এর পিছনে কি রয়েছে কোনো পুরনো শত্রুতা নাকি অন্য কোনো রহস্য? জানতে হলে অবশ্যই থাকতে হবে আরবি টিভির সঙ্গে। খবরটি দেখে তন্ময় একটু মুচকি হেসে ফোনটা রেখে দেয়। দেখতে দেখতে কিছুক্ষণ পর সে ঢাকায় প্রবেশ করে এবং বাস থেকে নেমে সে তার ম্যাচে চলে যায়। কালকে তার ভার্সিটির প্রথম দিন, তাই সে নিজেকে একটু মানসিকভাবে প্রস্তুত করতে থাকে। সে ভাবছে, নতুন শহর, নতুন পরিবেশ, নতুন মানুষজন, আর সব থেকে বড় বিষয় বড় একটা ভার্সিটি, যেখানে আমার মতো একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে চান্স পেয়েছে। আর কালকেই আমার প্রথম দিন। শুনেছি ভার্সিটিতে নাকি র্যাগিং হয়। তা কি আসলেই সত্য? সরকার নাকি এগুলো বন্ধ করে দিয়েছিল। এরকম নানান কথাবার্তা সে ভাবতে থাকে। একটা সময় সে ঘুমিয়ে পড়ে। এতটা জার্নি করে এসেছে, ক্লান্ত শরীর, তাই বিছানায় গা দিতেই তার 2 চোখ নিদ্রায় চলে আসে। রাত 10:22। কিরে রাসেল, এ অবস্থা কি করে হলো? আসলে আমরা কেউ কিছু বুঝতে পারছি না, কি থেকে যে কি হয়ে গেল। কার এত বড় সাহস যে আমার লোককে মেরেছে? কোনো খোঁজ কি পেয়েছিস? সেভাবে তো কোনো খোঁজ খবর পাইনি, তবে রাসেলের লাশের পাশে একটা নাম লেখা ছিল। সেই নামটা হলো রাফেল। আরও লেখা ছিল ইউ আর দ্য নেক্সট টার্গেট।
যে এই কাজটা করেছে তার শত্রুতা রাসেলের সঙ্গে নয়, তার শত্রুতা হচ্ছে আমার সঙ্গে, তার টার্গেট আমি। কিন্তু চিন্তা নেই, আজ অবধি আমার সাথে যেই লাগতে এসেছে তারা কেউই আর বেঁচে ফিরেনি, কারণ আমার মাথার উপর হাত রয়েছে মন্ত্রী সাহেবের, তাই কোনো চিন্তা নেই। হ্যাঁ বস, ও আপনার কিছু করতে পারবে না। হ্যাঁ, তবে ওকে আমি যদি আমার সামনে পাই, ওকে আমি নিজের হাতে মারবো। পরের দিন সকালবেলা তন্ময় রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। সে তো গ্রাম থেকে এসেছে, তাই সে শহরের পরিবেশ সম্বন্ধে অতটা অবগত নয়। তার পরনে জামা কাপড় খুবই কম দামি আর অতটা ভালো নয় বাকি ছেলে মেয়েদের তুলনায়। চুলে তেল দিয়ে এসেছে তন্ময়, কাঁধে একটা কম দামি ব্যাগ, তাতে গুটি কয়েক বই রয়েছে। তন্ময়ের আর্থিক অবস্থাও অতটাও ভালো নয়। তন্ময় ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে অবাক হয়ে একটু দাঁড়িয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এ আমি কোথায় এলাম? কত বড় মাঠ, কত বড় বিল্ডিং, সাজানো গোছানো সব, কত ছেলে মেয়ে ভার্সিটিতে গ্রুপ করে করে আড্ডা দিচ্ছে, আর ওদের পরনে জামা কাপড় আমার থেকে অনেক উন্নত। এদের সাথে কি আমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো? তন্ময় ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানেও যেতে পারেনি, তাই আর কারোর সাথে কোনো পরিচয় নেই। বলতে গেলে অনেকটা দিন পরে সে ভার্সিটিতে আসতেছে। এর আগে অনেক দিন ক্লাস হয়ে গেছে। তন্ময় সামনে দেখতে পাই যে কয়েকজন ছেলে মিলে একটা ছেলেকে র্যাগিং করছে। তন্ময় মনে মনে ভাবছে, এখনো এগুলা তাহলে হয়। তন্ময় ওই ছেলেগুলো সামনে দিয়ে যেতে থাকে। তন্ময় যখন ওদের সামনে দিয়ে হেঁটে যেতে থাকি, তখন তন্ময়কে ওই ছেলেগুলো ডাক দেয়। তন্ময় ওদের সামনে যায়, গিয়ে বলে, জি ভাইয়া, বলুন। ওরা 5 জন ছিল, তার মধ্যে একজন লিডার টাইপ ছেলে রয়েছে। ও মনে হয় ওদের মধ্যে লিডার। ওদের মধ্যে একজন বলে ওঠে, কি রে, এটা কি সেজে এসেছিস? দেখ, শালা মনে হয় কোনো বস্তি থেকে উঠে এসেছে। এই রাফিন, বলতো এর সাথে কি করা যায়? রাফিন হলো লিডার টাইপ ছেলেটা। দাঁড়া, একে দিয়ে একটু ভালোভাবে বিনোদন নিতে হবে। এই বলে রাফিন তার পকেট থেকে একটা চিঠি বের করে। চিঠিটা তন্ময়ের হাতে দিয়ে সে বলতে থাকে, এই চিঠিটা ওই মেয়েকে গিয়ে দিয়ে আয়। একটা মেয়েকে দেখিয়ে বলে রাফিন, আমি কেন যাব? কিরে, তুই আমাদের উপরে কথা বলছিস? এই বলে রাফিন তন্ময়ের গালে কষে একটি চড় মারে। রাতুলের বাম গালটা লাল হয়ে যায়। সে বাম গালে হাত দিয়ে মাথা নিচু করে থাকে। যা, চিঠিটা দিয়ে আয় ওকে। তন্ময় আর কোনো কথা বলে না। সে রাফিনের কাছ থেকে চিঠিটা নিয়ে মেয়েদের দিকে এগিয়ে যেতে থাকে। রাফিন যে মেয়েকে চিঠি দিতে বলেছিল সে পিছনে ঘুরে দাঁড়িয়ে তার বান্ধবীদের সাথে গল্প করছিল। তন্ময় মেয়েটির কাছে গিয়ে ডাক দেয় এবং চিঠিটি তার দিকে বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো আপু। তন্ময়ের ডাকে মেয়েটি তন্ময়ের দিকে ঘোরে এবং বলে, জি বলুন। মেয়েটি যখন তন্ময়ের দিকে ঘোরে, তন্ময় কয়েক সেকেন্ডের জন্য মেয়েটির দিকে তাকিয়েছিল, কারণ মেয়েটি দেখতে অনেক সুন্দর। টানা টানা চোখ, তার চুলগুলো অনেকটা বড়। তন্ময় পরক্ষণে তার মাথা নিচু করে মেয়েটির উদ্দেশ্যে বলে, এই চিঠিটা আপনার জন্য। মেয়েটি অবাক হয়ে চিঠিটি তার হাতে নেয়। তারপর সে চিঠিটির ভাঁজ খুলে পড়তে থাকে, যাতে লেখা ছিল আই লাভ ইউ। চিঠিটি দেখে মেয়েটির মাথা প্রচণ্ড গরম হয়ে যায় এবং সে সাথে সাথে রাতুলের গালে সজোরে চড় মারে। তন্ময় হাবার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর মেয়েটি বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারা দেখেছিস কখনো? তুই তো পুরোই খ্যাত একটা ছেলে। তুই এগুলো কি পড়েছিস? তোর যেইটা 1 বছরের খরচ তা আমার 1 দিনের খরচ। লোফার ছেলে, এই ভার্সিটির সবাই আমার জন্য পাগল, আর তোর মতো একটা খ্যাতমার্কা ছেলে আমায় প্রপোজ করছে? আমার চোখের সামনে থেকে সর। আসলে এই চিঠিটা আমি দেই নাই, আমাকে ওরা দিতে বলেছিল, এই জন্য আমি আপনাকে দিতে এসেছি। তন্ময় তার হাত দিয়ে রাফিনদের দিকে দেখিয়ে দেয়, কিন্তু সেখানে কেউ ছিল না। এখন আবার অজুহাত দিচ্ছিস? দূর হ আমার চোখের সামনে থেকে, নইলে আমি তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। তন্ময় আর কিছু বলে না। সেখানে সেও সেই জায়গা পরিত্যাগ করে এবং নিজের ক্লাসরুম খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর একেবারে ক্লাস শুরু আগ মুহূর্তে সে তার ক্লাসরুমটি খুঁজে পায় এবং সবার শেষে একটি বেঞ্চ ফাঁকা ছিল। সেখানে গিয়ে তন্ময় বসে পড়ে। তন্ময় যখন ক্লাসের মধ্যে প্রবেশ করতেছিল তখন সে লক্ষ্য করে যে ক্লাসের সবাই তার দিকে কেমন এক ঘৃণা দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে।
তাদের তাকানোর ভঙ্গি দেখে মনে হচ্ছিল যে তন্ময় কোনো মানুষ নয়। কিছুক্ষণ পর ক্লাসটিতে ওই মেয়েটিও প্রবেশ করে যে তন্ময়ের গালে চর মেরেছিল। ওই মেয়েটি প্রবেশ করতেই ক্লাসের সকল ছেলেরা তার দিকে তাকিয়েছিল। এর কারণ অসম্ভব সুন্দরী সেই মেয়েটি। তার কিছুক্ষণ পরেই ক্লাসে রাফিনেরাও প্রবেশ করলো। এই নীরা দেখ, তুই কিছুক্ষণ আগে যে ছেলেকে থাপ্পড় মেরেছিলি সে আমাদেরই ক্লাসেই। তাই তো দেখছি। খ্যাতটাকে এখন সহ্য করতে হবে, অসহ্য। কি অদ্ভুত জামা কাপড় পরে এসেছে ছেলেটি। দেখেই তো মনে হচ্ছে ফকির নিছে, আর এসেছিল আমাকে প্রপোজ করতে। যে মেয়েটি কিছুক্ষণ আগে তন্ময়কে থাপ্পড় মেরেছিল তার নাম হলো নীরা, আর সে হলো বাংলাদেশের নাম্বার 1 বিজনেসম্যানের মেয়ে। আর সে হলো এই ক্লাসের টপ গার্ল, মানে একদম টপার। শুধু একটা এতটা সুন্দর, যার মতো সুন্দরী আর এই গোটা ভার্সিটিতে নাই। বলা যায় ভার্সিটির ন্যাশনাল ক্রাশ সে। রাফিন দেখ, মুরগিটা আমাদের ক্লাসেরই। তাই তো দেখছি। কি ইনোসেন্ট একটা ফেস নিয়ে বসে আছে দেখ, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শালাকে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে একটা দিয়ে আসি। তোরা তো চাপ নিচ্ছিস কেন? এর সাথে খেলতে মজা পাওয়া যাবে। রাফিন হলো খুব নামি দামি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আজমল সাহেবের ছেলে, এবং সে বর্তমানে এই ভার্সিটির সভাপতি। এবং বর্তমান এমপি রফিক সাহেব এবং আজমল সাহেব খুবই ভালো বন্ধু। বাবার পাওয়ার খাটিয়ে রাফিন অনেক খারাপ কাজ করে বেড়ায়। এমনকি প্রথম বর্ষের ছেলে হয়েও সে ভার্সিটিতে সবাইকে র্যাগিং করে, এমনকি সিনিয়রদেরও ছাড়ে না। রাফিনের একটা দুর্বল জায়গা রয়েছে, আর তা হলো নীরা। নীরাকে সে অনেক ভালোবাসে, পছন্দ করে, কিন্তু নীরা তাকে পাত্তাই দেয় না। নীরা জানে যে রাফিন ভালো ছেলে না, আর এমনিতেও নীরার এসব প্রেম ভালোবাসাতে কোনো ইন্টারেস্ট নেই। সে শুধু পড়তে ভালোবাসে আর তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে ভালোবাসে, আর তেমন কোনো ছেলে ফ্রেন্ড নেই। কিছুক্ষণের মধ্যেই ক্লাসের স্যার প্রবেশ করে। সবাই দাঁড়িয়ে স্যারকে সম্মান জানায়। তারপর স্যার সবাইকে বসতে বলে। হঠাৎ করে স্যারের চোখ আটকে যায় সবার পিছনে বসে থাকা একটা ছেলের উপর। স্যার বলতে থাকে, হেই ইউ, স্ট্যান্ড আপ। তন্ময় বুঝতে পারে যে স্যার তাকেই বলছে। তন্ময় দাঁড়িয়ে যায়। এটা কিভাবে ভার্সিটিতে এসেছো? একটু পরিপাটি হয়ে তো আসতে পারো। আর এগুলো কি পরে এসেছো? নতুন নাকি? এর আগে তো তোমায় দেখিনি। আর তোমার বাবা কি করে? হ্যাঁ স্যার, আমি আজকেই প্রথম এসেছি। আমি মূলত একটু গ্রাম থেকে এখানে এসেছি। অনেক কষ্ট করে পড়ালেখা করার পর এই জায়গাটাতে আসার সুযোগ পেয়েছি। আর আমার যখন 11 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। আমি মূলত টিউশনি করি, আমার খরচটা চালিয়ে নিচ্ছি আপাতত। তন্ময়ের কথা শুনে হয়তো একটু মায়া হলো। তিনি তন্ময়কে তার সিটে বসতে বললেন। হয়তো নীরারও একটু মায়া হলো। সে মনে মনে ভাবতে থাকে, ওকে ওইভাবে বলাটা হয়তো আমার ঠিক হয়নি। হতেও তো পারে অন্য কেউ হয়তো তাকে দিয়ে চিঠিটা আমার কাছে পাঠিয়েছিল। স্যার তার ক্লাস শেষ করে চলে যান, এবং তারপর পরপরই প্রায় সকল স্টুডেন্টরা বেরিয়ে যায়। তন্ময়ও তার কাঁধে ব্যাগটি নিয়ে ক্লাসরুমের বাইরে বেরিয়ে আসে এবং ক্যাম্পাসের একটি ফাঁকা জায়গাতে বসে পড়ে। তারপর একটু মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, জীবন কঠিন, তবে তাকে সহজ করে নিতে হবে। একটা বনে সিংহের পাশাপাশি তো বাঘও অনেক থাকে। তারাও তো রাজা হতে চায়, কই তারা তো পারে না রাজা হতে। দিন শেষে রাজা তো হয় সিংহ। তার শক্তি আর সাহস, তার রাজকীয় অঙ্গভঙ্গি এবং তার হিংস্রতাই তাকে রাজা বানায়। আর এভাবেই রাজা হতে হয়। তন্ময়ের হঠাৎ করে এমন কথা বলার কারণ কি? সহজ সরল ছেলেটার কথা বলার মধ্যে এত পরিবর্তন? হতে পারে সে অন্য কোনো হিসাব মিলাচ্ছে। সে হয়তো অন্য কিছু করতে চাচ্ছে যা কেউ আগে কখনো করেনি। তন্ময় আরও কিছুক্ষণ ক্যাম্পাসে বসে থেকে তার বাড়িতে চলে আসে। তন্ময় বাড়িতে চলে আসে। তারপর হঠাৎ তার ফোনে একটি কল আসে। হ্যাঁ কাকু, বলো, ওদিকের কি খবর? এদিকে সব ঠিকঠাক রয়েছে, তোমার কথা অনুযায়ী সব কিছু হচ্ছে। ওকে কাকু, সবটা প্ল্যান মাফিক করতে থাকো। একটা মুরগিও যেন বাদ না যায়। আজকের পিকনিকটা হবে আরও জমজমাট। ঠিক বলেছ। আমি নিজের চোখে সবটা প্রত্যক্ষ করেছি, কতটা নির্মমভাবে ওরা ওই হত্যাকাণ্ডটি চালিয়েছে। সব কিছুর হিসাব হবে, কেউই বাদ যাবে না। কেই? আশরাফ?
আর এতটুকু তো বোঝাই যাচ্ছে যে তন্ময় শুধুমাত্র পড়াশোনার জন্য ভার্সিটিতে আসেনি। এর পেছনে রয়েছে অনেক অজানা রহস্য, যার জট খুলবে কখন তা কেউই জানে না। রাত 1:22। ছোট্ট একটি ঘরে দুটি চেয়ারে দুজন মানুষ হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় রয়েছে। তাদের মুখ দিয়ে শুধু গঙ্গানোর আওয়াজ বেরোচ্ছে। তাদের মাথার উপর ছোট্ট একটি সিলিং ফ্যান ঘুরছে এবং ঘরটি আলোকিত হয়ে আছে 40 ওয়াটের একটি লাল বাল্বের আলোতে। কিছুক্ষণ পর ঘরে 3 জন ব্যক্তি প্রবেশ করলো, তাদের মুখে মাস্ক পরা। আর এরা হলো রাফেল ও তার লোকজন। তাদের মুখের বাঁধনটি খুলে দেওয়া হলো। কিরে, কেমন আছিস জসিম আর আদনান? কে তুই? আমি কে তা জানতে চাস? শোন তাহলে আমি কে। আমি হলাম তোদের মৃত্যুদূত রাফেল। রাফেল? কিরে তোতলাচ্ছিস কেন? ভয় পাইলি নাকি? রাফেল নামটা তো এখনো খুব একটা ভাইরাল নয়, তবে খুব শীঘ্রই এই রাফেল নামের আতঙ্ক সারা দেশে ছড়িয়ে পড়বে। রাফেল নামটা নিয়ে বস একটু চিন্তিত ছিলেন, তবে তুই যে আমাদের ধরবি তা আমরা বুঝতে পারি না। রফিক ভাই তোকে ছাড়বে না। তোদের রফিক ভাই আমাকে ছাড়বে না নয়, আমি রফিককে ছাড়বো না, কুত্তার মতো করে মারবো। শুধু রফিককে নয়, মন্ত্রী আশরাফুল, আজমল, এদের সবাইকে একসাথে করে মারবো। এরা কেউই আমার হাত থেকে বাঁচতে পারবে না। তার আগে মরবি তোরা। তারপর ধীরে ধীরে তোদের সমস্ত অবৈধ কাজকর্ম, অবৈধ খাঁটি আমি ধ্বংস করে দেব। তখন বুঝবি সিংহ যখন শিকার করে তখন সে কতটা ভয়ানক হতে পারে। একটা কথা মনে রাখিস, সিংহ চলে এসেছে তার রিভেঞ্জ নিতে এবং দেশকে সন্ত্রাস মুক্ত করতে। আর শুনে রাখ, মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। রাফেলের কথা শুনে জসিম ও আদনানের কপালে বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। তাদের মনে ভয় ডানা বাঁধছে। মৃত্যু ভয়ে তারা যেন ছটফট করতে শুরু করলো। তারা রাফেলকে বলতে থাকে, আমাদের এবারের মতো মাফ করে দিন। আমরা আর এরকম অবৈধ কাজকর্মগুলো করব না, কিছুই করব না। এখন থেকে আমরা আপনার হয়ে কাজ করব। দয়া করে আমাদের মারবেন না। তোদের ক্ষমা করব? ভাবলি কিভাবে যে আমি তোদের ক্ষমা করব আর তোরা আমার হয়ে কাজ করবি? তোরা তো এইমাত্র তোদের আসল রূপ দেখিয়ে দিলি, যে মৃত্যুর ভয়ে রফিকের দল থেকে বেরিয়ে আমার দলে আসতে চাইলি। তোদের যদি ক্ষমা করে আমার দলে ঢোকাই, তোরা তো প্রথম আমাকে মেরে দিবি না, এর কি গ্যারান্টি আছে? তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি না? জসিম এবং আদনান বুঝতে পেরে গেছে যে এর সাথে কথা বলে লাভ নেই। এর মন বলে কোনো বস্তু নেই, দয়া বলে কোনো গুণ এর মধ্যে নেই। আচ্ছা, আপনি হঠাৎ আমাদের পিছনে লাগলেন কেন? এটার কারণ শুধু বলে দিন। আমার কাছে আর তোদের সাথে কথা বলার মতো সময় নেই। ওপরে গিয়ে জেনে নিস যে কেন আমি তোদের পিছু লেগেছি। রাফেল তার কথা শেষ করে হাতে থাকা বন্দুকটি দিয়ে দুজনকে শুট করে দেয় এবং চেয়ারের উপর বসা অবস্থায় পড়ে থাকে জসিম এবং আদনানের মৃতদেহ। সকালবেলা তন্ময় ভার্সিটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। সামনে এগোতে থাকে, সে দেখতে পায় তাকে রাফিন এরা ইশারা করে ডাকছে। তন্ময় হেঁটে তাদের কাছে যায় এবং বলে, আমায় ডাকছিলেন? কি হয়েছে বলুন। রাফিন কোষে রাতুলের গালে থাপ্পড় মারে এবং বলতে থাকে, তুই যে এখানে আসলি, এসে সালাম কি দিয়েছিস আমাদের? এই ভার্সিটির সবাই আমাদের কত সম্মান করে জানিস? এমনকি সিনিয়র এরাও আমাকে দেখে ভয় পায়। সরি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোন, আমার জুতোটাও অনেক ময়লা হয়ে গেছে, টিস্যু দিয়ে পরিষ্কার করে দে। আমি কেন আপনার জুতা পরিষ্কার করব? তুই মুখে মুখে তর্ক করছিস কেন? তোকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই তোরা দাঁড়া, ওকে আগে কিছু বলিস না। তোকে আমি আরেকবার সে সুযোগ দিচ্ছি, আমার জুতো পরিষ্কার করে দে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। আমি পারবো না। পারবি না তো ঠিক আছে। এই তোরা না অনেকদিন ধরে ডিম ফাটাতে চাইছিলি, কার কত ডিম ফাটানোর ইচ্ছা, যা নিয়ে আয় আজকে, এর মাথায় আমরা সবাই ডিম ফাটাবো। রাফিনের বন্ধুরা অনেকগুলো ডিম নিয়ে আসে। এমনটা করবেন না, আমার ক্লাস করতে হবে তো। তোকে আগেই বলেছিলাম যে তোকে আমি দ্বিতীয় সুযোগ দিব, কিন্তু তুই তো সেই সুযোগ নিলি না। তুই এবার ভোগ। দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। এখন তো বলে আর লাভ নেই, সুযোগ একবারে আসে, কিন্তু তোকে আমি দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম, তুই সেটা কাজে লাগাতে পারিসনি। তুই এবার দেখ তোর সাথে কি কি হয়। তন্ময় আর কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে থাকে
এবং সে অনুভব করতে পারে যে তার মাথায় রাফিন এবং তার বন্ধুরা মিলে পরপর ডিম সজোরে মারতে থাকে। তার পুরো মাথা কাঁচা ডিমে ভর্তি হয়ে যায়। তার মাথা দিয়ে কাঁচা ডিমের বিদঘুটে গন্ধ আসতে থাকে। ডিম মারা শেষে রাফিন এরা জোরে জোরে হাসতে থাকে। তারপর তারা সেখান থেকে চলে যায়। তন্ময় সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সে মাথা উঁচু করে দেখতে থাকে ভার্সিটির সবাই তার দিকে তাকিয়ে আছে এবং হাসতেছে। সে দেখতে পায় দূর থেকে নীরা এবং তার বান্ধবীরা দেখতেছে। এমন সময় তন্ময় অনুভব করে কেউ একজন তার কাঁধে হাত রেখেছে। সে পিছন ঘুরে দেখে একজন ছেলে তার কাঁধে হাত রেখেছে। আমি আবির, আমিও তোমার সাথে একই বর্ষে পড়াশোনা করতেছি। আসলে আমি দূর থেকে সবটা দেখেছি। আসলে ওদের কেউ কিছু বলতেও পারে না, সভাপতির ছেলের জন্য। চলো, আর কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে, তুমি ফ্রেশ হয়ে নাও। হো আচ্ছা, চলো। তন্ময় আবিরের সঙ্গে ভার্সিটির ওয়াশরুমে গিয়ে নিজের মাথাটা পরিষ্কার করে নেয় ভালো করে। তারপর তারা দুজনে মিলে তাদের ক্লাসের দিকে যেতে থাকে। আবির হলো খুবই ভালো একজন ছেলে, পড়াশোনাতেও অনেকটা ভালো। তার বাবাও নামকরা বিজনেসম্যান। কিন্তু আবির মনের দিক দিয়ে অনেক ভালো। আবির আর তন্ময় একসাথে ক্লাসের মধ্যে প্রবেশ করে এবং দুজনে পিছনে গিয়ে একই সিটে বসে। এতে করে ক্লাসের সবাই অবাক হয়। আবিরের মতো একটা এত ভালো স্টাইলিশ ছেলে তন্ময়ের মতো একটা খ্যাত ছেলের সাথে বসেছে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার প্রবেশ করেন। তারপর সে তার মতো করে ক্লাসটি নিতে থাকে। তার ক্লাসের শেষ পর্যায়ে তিনি বোর্ডে একটি ম্যাথ সবাইকে করতে দেন, যেহেতু সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্ট। স্যারের সত্য একটাই যে এই ম্যাথটা পারবে তাকে সেইটা বোর্ডে এসে দেখাতে হবে। ম্যাথটা অনেক কঠিন ছিল। ক্লাসের সবাই অবাক হয়ে রয়েছে, কিন্তু সবার মনে একটাই ধারণা যে আর কেউ পারুক বা না পারুক নীরা পারবে। কিন্তু অবাক করা বিষয়, নীরাও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কি হলো নীরা, তুমি পারবে না? এইটা একটু অন্য ধাঁচের লাগছে, তবে আমি চেষ্টা করতে পারি স্যার। শিওর, বোর্ডে চলে আসো। নীরা বোর্ডে চলে যায় এবং ম্যাথটি করতে শুরু করে। ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে রয়েছে। অনেকক্ষণ চেষ্টা করার পরও নীরা ওই ম্যাথটি করতে পারে না। সে মাথা নিচু করে তার সিটে চলে আসে আবার। এরপর স্যার একটা মুচকি হাসি দিয়ে বলতে থাকে, কেউ কি নেই এই ম্যাথটি করতে পারবে? তন্ময় ও আবির একে অপরের সাথে কথা বলছে। অনেক কঠিন ম্যাথ তো এটা, নীরা পারেনি মানে আর কেউই পারে না। আরে এটা তো অনেক সহজ ম্যাথ, শুধু একটা জায়গাতে স্যার একটু প্যাচ মেরে দিয়েছে। কি বলছো তুমি? এই ম্যাথকে তুমি সহজ বলছো, যেটা নিয়ে নীরাও পারেনি? আরে এটা সহজ, অনেক সহজ। তো যাও না বোর্ডে গিয়ে করো। বোর্ডে যাওয়ার ইচ্ছা আমার নেই। সহজ যখন বলেছো তোমায়, তাহলে এটা করতেই হবে। এই কথা বলে আবির দাঁড়িয়ে গিয়ে বলতে থাকে, স্যার এই ম্যাথটি তন্ময় করতে পারবে। আবিরের কথা শুনে সবাই প্রথমে কিছুটা অবাক হয়, তারপর সবাই হাসতে থাকে। আর ইউ সিরিয়াস আবির? হ্যাঁ স্যার, আমি সিরিয়াস। ওকে আবির, তাহলে বোর্ডে এসে করে দেখাও তন্ময়। আরে আবির, এটা তুমি কি করলা? আমি তো বললাম যে আমি বোর্ডে গিয়ে করব না। আরে যাও, এখন নানা করে আর কোনো লাভ হবে না, স্যার বলতেছে যাও। তন্ময় তার সিট থেকে উঠে বোর্ডের দিকে এগোতে থাকে। তার মাথা দিয়ে কাঁচা ডিমের গন্ধ এখনো কিছুটা বেরোচ্ছে। ক্লাসের সবাই এক কথায় মুখে হাত চেপে হাসতেছে। নীরা মনে মনে বলছে, এ আবার কি করবে যেখানে আমিই পারলাম না। তন্ময় বোর্ডে গিয়ে ম্যাথটি করা শুরু করে। ক্লাসের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। অঙ্কটি শেষ পর্যায়ে স্যার বোর্ডের দিক তাকিয়ে অবাক হয় এবং চোখ বড় বড় করে তন্ময়ের করা ম্যাথটি দেখতে থাকে এবং পরিশেষে বলে, ওয়েল ডান ম্যান, তুমি তো দেখছি অনেক ভালো স্টুডেন্ট। যেখানে কেউ এই ম্যাথটি পালো না, সেখানে তুমি খুব সহজেই এই সমাধান করে দিলে। ধন্যবাদ স্যার। তন্ময় তার সিটে এসে বসে পড়ে। সবাই প্রচণ্ড রকম অবাক হয় এবং নীরা অবাকের চরম সীমায়। ওর মতো একটা ছেলে এত কঠিন একটা ম্যাথ এর সমাধান এত সহজে করে দিল, এটা ভেবে। আরে বস, ইউ আর জিনিয়াস। আরে না, আমি ভাবতেছিলাম যে তুমি হয়তো মজা করতেছো, কিন্তু না ম্যান, আমি তো দেখছি ইউ আর সিরিয়াস। স্যার আরও কিছুক্ষণ তন্ময়ের প্রশংসা করে চলে যায়। এরপর তন্ময় আর আবির ক্যাম্পাসে গিয়ে বসে। আচ্ছা, তোমার বাবা তো মারা গেছে, কিভাবে মারা গেছে জানতে পারি কি? এগুলা কথা থাক, এখন পরে কোনো একদিন বলবো নি। আচ্ছা,
আচ্ছা চলো এখন একটা জায়গায় যাব, তুমি চলো আমার সাথে। কোথায় যাবা? চলো না। এ বলে আবির তার বাইক নিয়ে আসে পার্কিং জোন থেকে। তারপর তন্ময়কে বলে ওঠে। তন্ময়ও আর কথা পারে না, সে বাইকে আবিরের পিছনে উঠে পড়ে। তারপর আবির বাইক চালিয়ে একটি বড় শপিং মলের সামনে আসে। এখানকার একটি দোকানে ঢুকতেই একজন কর্মচারী বলে ওঠে, কি হলো আবির ভাইয়া, কি খবর আপনার? এই তো রে, ভালো আছি। আমার কিছু জিনিস লাগবে। কি লাগবে ভাই বলেন? তন্ময় সব কিছু চুপচাপ দেখছে। এরপর আবির কয়েকটা টি শার্ট, শার্ট, জিন্স প্যান্ট কেনে এবং সেগুলোর বিল পেমেন্ট করে বেরিয়ে আসে। এতগুলো জিনিস কার জন্য কিনলা? আমার জন্য কিছু আর তোমার জন্য কিছু। তন্ময়ের দিকে কয়েকটা ব্যাগ এগিয়ে দিয়ে কথাটা বলে আবির। আরে না, আমি কেন নেব? তুমি নিয়ে যাও এগুলো, আমি এগুলা নিতে পারবো না। তুমি আমাকে বন্ধু মানো তো নাকি? তো আমি তোমাকে বন্ধু হিসেবে এইগুলো গিফট করলাম, কাল থেকে এইগুলো পরে আসবে। এগুলো তো অনেক দামি। দামি হয়েছে তো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে। তন্ময় আবিরের কাছ থেকে ব্যাগগুলো নেই। এই রে, আমার তো অনেকটা দেরি হয়ে গেছে, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। আমি একা যেতে পারবো, তুমি যাও, এমনিতেও তোমার দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। আবির ওইখান থেকে তার বাড়িতে চলে যায় এবং তন্ময়ও তার বাড়িতে চলে আসে। তন্ময় বাড়িতে আসার পর তার ফোনে একটি কল আসে। তন্ময় তার ফোনটি হাতে নেয় এবং দেখতে পায় গ্রাম থেকে তার মা ফোন করেছে। সে কলটা ধরে, হ্যালো বাবা। হ্যাঁ মা, কেমন আছো তোমরা? এই তো বাবা ভালো আছি, তুই কেমন আছিস? আমিও মোটামুটি ভালো আছি, তবে তোমাদের কথা খুব মনে পড়ে। আমারও বাবা। কেন যে তোকে শহরে পাঠালাম? আমি শহরে এসেছি তোমাদের মুখ উজ্জ্বল করতে, বুঝলাম? বুঝেছি। খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ মা, খেয়েছি। তোমরা খেয়েছো? হ্যাঁ আমরা খেয়েছি। আমার আপু কেমন আছে? তোর আপু অনেক ভালো আছে, আমার পাশেই বসে আছে। এই নিয়ে কথা বল। কিরে শয়তান, শহরে গিয়ে তো ভুলেই গেলি। আরে তোকে কি ভোলা যায় পেতনি? বুঝতেছিসই তো, নতুন জায়গা, আর তুই তো সবটা জানিসই। তোর কাজ কত দূর? অনেকটা এগিয়েছি। নিউজ কি দেখিস না তুই? টিভিটা অন কর, তাহলেই দেখতে পারবি। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে ফোন রাখছি, নিজের এবং মায়ের যত্ন নিস। তুই সাবধানে থাকবি। আচ্ছা। এই বলে তন্ময় তার ফোন কেটে দেয় এবং বিছানায় পিছন ঘুরে শুয়ে ভাবতে থাকে। আমি যেই লক্ষ্যে এখানে এসেছি তা আমাকে পূরণ করতেই হবে। আমার বাবার অসম্পূর্ণ সেই মিশন, স্বপ্ন আমি পূরণ করব। আমার উদ্দেশ্য সৎ, আমার কাজের ফলাফলটাও আসবে সৎ, শুধু মাধ্যমটা একটু ভিন্ন। এসব ভাবতে ভাবতে কখন যে তন্ময় ঘুমিয়ে পড়ে তা সে বুঝতে পারেনি। রাইসা টিভি অন করে এবং একটু চ্যানেলে নিউজ দেখতে থাকে। সেখানে বলছে, দেশের নিরাপত্তা কি তবে নড়বড়ে হয়ে গেল? কয়েকদিন আগেও একজনের লাশ পাওয়া গেল, আর আজকেও আরও 2টি লাশ পাওয়া গেছে এবং তার পাশে লেখা ছিল আই অ্যাম রাফেল অ্যান্ড ইউ আর দ্য নেক্সট টার্গেট। আরে এই কাজগুলো একজনেরই করা, আর সে হলো রাফেল। সে তার ক্রাইম করার পর সবাইকে জানান দেয় যে এটা তারই কাজ। তবে কেন সে কাজগুলো করছে, কী বা শত্রুতা তার এদের সাথে? আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে আজকে যে দুজন মারা গেছে তারা দুজন বর্তমান এমপি রাফিক সাহেবের সঙ্গে জড়িত। এখন হতেই পারে যে তারা কোনো রাজনৈতিক কারণে একে অপরকে চিনতে পারে। দেশের মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তারা জানে না যে কখন কি হবে তাদের সাথে। তারাও হয়তো হয়ে যেতে পারে রাফেলের নেক্সট টার্গেট। প্রশাসন ও এখন অনেকটা চিন্তিত যে কে এই রাফেল এবং যত দ্রুত সম্ভব তাকে ধরা, নয়তোবা প্রাণ যাবে আরও নিরীহ মানুষ। রাফেলের লক্ষ্য কি? কেন সে একের পর এক খুন করে চলেছে? তার কি কোনো দাবি রয়েছে, বা সে সরকারের কাছ থেকে কিছু চায়? কোনো কিছু সে খোলসা করে বলছে না, শুধুমাত্র একের পর এক খুন করছে এবং তার সিম্বল রেখে যাচ্ছে। এর অন্তিম পরিণতি কি হয় জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। রাইসা পুরো খবরটি দেখার পর একটু মুচকি হেসে বলে, অন্তিম পরিণতি হবে মারাত্মক। কিরে, আবারও আমার 2 লোক মারা পড়েছে। ওরা আমার খুবই কাছের এবং কাজের লোক ছিল। তোরা কি করছিস?
কে এই রাফেল? তোরা একে কেন খুঁজে বের করতে পারছিস না? আপনি শান্ত হন বস। এ খুবই ঠান্ডা মাথায় আমাদের সাথে খেলাটা খেলছে। সে একে একে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্যদের হত্যা করছে। আজমল সাহেব কি বলছে? ওর সাথে আমার কোনো কথা হয়নি এখানে, তবে মন্ত্রী সাহেবের কানে খবরটি পৌঁছেছে এবং তিনি আমার ওপর ক্ষেপে আছে অনেক। যেভাবেই হোক এই রাফেলকে ধরতেই হবে। হ্যাঁ বস, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমার মন বলছে কি জানিস, এ হয়তো আমাদের পুরনো কোনো শত্রু যে নতুন করে প্রতিশোধের বদলা নেওয়ার জন্য আবার নতুনভাবে ফিরেছে। এর কাজের ধরন সম্পূর্ণ আলাদা। এ চায় রিভেঞ্জ। জি বস, আপনি ঠিক বলেছেন। সকালবেলা তন্ময় ভার্সিটিতে প্রবেশ করছে। সে আজকে আবিরে কিনে দেওয়া পোশাক পরে এসেছে, যা তাকে একেবারে চেঞ্জ করে দিয়েছে। তার চুলগুলো আজকে আর অতটা এলোমেলো নেই, গোছানো অবস্থায় রয়েছে। এক কথায় এ যেন অন্য এক তন্ময়। সে যখন ভার্সিটিতে ঢুকছে তখন আশেপাশে সব মেয়েরা তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে তাকে গিলে খাবে। ক্যাম্পাসের মাঝখানে নীরা, তানিয়া এবং দিশা বসে আছে। ওই রে, একটা হ্যান্ডসাম কিউট ছেলে ভার্সিটিতে ঢুকছে। নীরা এবং দিশা তানিয়ার কথা শুনে ভার্সিটির গেটের দিকে তাকায়। উফ, কি স্টাইল রে। কি নীরা, তুইও তো দেখছি হা করে তাকিয়ে আছিস। এই নাকি তুই কোনো ছেলেকে পাত্তাই দিস না? আমি কই দেখলাম, তুই বললি জন্যই তো তাকালাম। তবে হ্যাঁ, ছেলেটা দেখতে অনেক সুন্দর, ইনোসেন্ট টাইপ ফেস। আরে ভালো করে দেখ, একে তো তন্ময়ের মতো লাগছে। নীরা এবং দিশা ভালো করে দেখে, তারপর বলে, আরে তন্ময়ের মতো না, এটাই তন্ময়। হ্যাঁ তাই তো, ওর মতোই তো দেখতে। ইস, ছেলেটা খ্যাত হয়ে থাকে জন্যই ওকে এরকম লাগে। কত কিনা বলেছি ওকে, এখন তো ওর সাথে প্রেম করতে মন চাচ্ছে। আমারও রে। তোরা কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ রে, তন্ময়কে দেখে। রাফিন ও তার বন্ধুরাও ওই সময় ক্যাম্পাসের মধ্যেই ছিল। ওই মামা দেখ ওইটাকে। তারা সবাই তন্ময়ের দিকে তাকায়। কি রে, আজকে এ এত সেজেগুজে খ্যাত থেকে স্মার্ট হয়ে এসেছে কেন? তাই তো দেখছি, ওর তো পাখা গজাইছে। এমনভাবে এসেছে কত মেয়েই যে ওর প্রেমে পড়ে যাবে। তোরা দাঁড়া, ওর ব্যবস্থা আমি করছি। এই বলে রাফিন ও তার বন্ধুরা তন্ময়ের দিকে এগোতে থাকে। এমন সময় তারা দেখতে থাকে যে তন্ময়ের কাছে আবির আসে। এই সবাই দাঁড়া, এখন ওকে কিছু বলিস না। আবির এসেছে ওখানে, ও এগুলো রেগিং পছন্দ করে না। তো কি হয়েছে, আমরা কি ওকে ভয় পাই নাকি? না থাক, আমি ওই খ্যাতের জন্য কোনো ঝামেলা চাই না। ঠিক আছে। আরে তন্ময়, তোমাকে তো পুরোই হিরো হিরো লাগছে। ধ্যাত, তুমি যে কি বলো। সত্যি রে ভাই। আচ্ছা, ধন্যবাদ। তন্ময় আর আবির ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। এমন সময় ভার্সিটিতে আকাশ ও তার সাথে কিছু ছেলেপেলে ঢুকে। তাদের ঢোকা দেখে সবাই ক্যাম্পাস থেকে উঠে তাদের ক্লাসরুমের দিকে যেতে থাকে। এই আকাশ হলো এমপি সাহেব রফিকের ছেলে। বাবার পাওয়ারের অসৎ ব্যবহার করে অনেক জঘন্যতম কাজ করে সে। দিনরাত নেশায় মত্ত হয়ে থাকে, আর মেয়ে দেখলেই তো তার নেশা আরও দ্বিগুণ বেড়ে যায়। তন্ময়, ভেতরে চলো। কেন, কি হয়েছে? এরা খুবই খারাপ। বর্তমান এমপি রফিকের ছেলে হলো এই আকাশ। খুবই খারাপ একজন ব্যক্তিত্ব, মেয়েদেরকে সবসময় টিচ করতে থাকে। ও আচ্ছা, বুঝলাম। মেয়েদিকে টিচ করার কথা শুনে তন্ময়ের মাথা অনেকটা গরম হয়। সে নিজেকে কন্ট্রোল করে ভিতরে যেতে থাকে। এমন সময় আকাশ একটি মেয়ের ওড়না টেনে ধরে। মেয়েটা অনেক আকুতি মিনতি করছে, কিন্তু ও ছাড়ছে না। আবিরের মাথাও অনেকটা গরম হয়ে যায়। আবির তার পাশে তাকায়, দেখে যে তন্ময় তার পাশে নেই। সে যেই সামনে তাকায় এবং দেখতে পায় তন্ময় গিয়ে আকাশের হাত টেনে ধরেছে এবং আকাশ মেয়েটির ওড়না ছেড়ে দিয়েছে, যার ফলে মেয়েটি দৌড়ে কাঁদতে কাঁদতে ভার্সিটিতে ঢুকে গিয়েছে। কে রে তুই, আমার হাত টেনে ধরেছিস, আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? আমার নাম তন্ময়। মেয়েদেরকে আমি যথেষ্ট সম্মান করি, তাই আমার সামনে কোনো মেয়ের অসম্মান হবে তা আমি হতে দেব না। তাই নাকি? তাহলে আজ তোকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। শিকার যখন সিংহের কাছে নিজ পায়ে হেঁটে আসে, তখন সিংহের শিকার করার মজাটাই আর থাকে না। সিংহ চায় তার শিকারকে নিজে পরিশ্রম করে নিজের হিংস্রতা দেখিয়ে মারতে। আকাশ তন্ময়ের মুখে এই কথা শোনার পর কিছুটা অবাক হয়। তারপর সে তার সাথে থাকা ছেলেদেরকে বলতে থাকে, মার ওকে। তারপর হঠাৎ করে সবাই তন্ময়কে মারতে থাকে। ভার্সিটির সবাই ক্লাসের ভিতরে রয়েছে, বাইরে রয়েছে শুধু
আবির এবং তন্ময়, যার মধ্যে তন্ময়কে এখন বেধরম মার খেতে হচ্ছে আকাশদের হাতে। আবির শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখতে যাচ্ছি নীরব দর্শকের মতো, কারণ সে জানে সে কিছুই করতে পারবে না। তন্ময়ের ঠোঁট ফেটে রক্ত পড়ছে, মুখের অনেক জায়গা কেটে গেছে, কিন্তু তন্ময় একটিবারের জন্য তাদেরকে আটকানোর চেষ্টা করেনি। চুপচাপ মার খেয়ে যাচ্ছে সে। তাই হয়েছে, থাম তোরা, আর মারিস না, মায়া হচ্ছে আমার, ছেড়ে দে ওকে। তারপর তারা ওখান থেকে চলে যায়। তন্ময় মাটিতে পড়ে থাকে। ওরা চলে যাওয়ার পর আবি দৌড়ে তন্ময়ের কাছে আসে। তোমায় তো আমি বললাম যে ওরা ভালো না, তবুও তুমি কেন ওদিকে গেলে? তন্ময় আস্তে আস্তে হাসতে হাসতে বলে, আমি মেয়েদেরকে যথেষ্ট সম্মান করি। আমি আমার চোখের সামনে মেয়েদের অসম্মান দেখতে পারবো না। আবি তন্ময়কে নিয়ে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনা আবি ছাড়া আর কেউ না দেখলেও ভার্সিটির দোতলা থেকে আরও একজন দেখেছে, আর সে হলো নীরা। নীরা মনে মনে ভাবতে থাকে, এই ছেলেটাকে আমি কিনা কি বলেছি, কিন্তু এ তো খুব ভালো। নীরার মনে তন্ময়ের জন্য একটা পজিটিভ দিক তৈরি হয়। একটু মায়াও হলো ছেলেটাকে কিভাবে না মারল ওরা। আবি তন্ময়কে হাসপাতালে নিয়ে গিয়ে ওকে ওখান থেকে ওর বাসায় ড্রপ করে দেয়। তন্ময় তার বাসায় এসে বিছানায় বসে। পকেট থেকে ফোন বের করতেই দেখতে পাই তার বোন রাইসার অনেকগুলো মিসড কল উঠে আছে। সে তার আপুকে কল ব্যাক করে। হ্যালো আপু, আমি বুঝতে পারিনি, বলো কোনো খবর পাইলি? আমি সমস্ত ইনফরমেশন চেক করেছি। এর সাথে যে জড়িত ছিল ওর নাম হলো রহিম, আর আজকে রাতে ওর 2 ট্রাক অস্ত্র যাবে। এবার ওর পালা। ঠিক আছে, বুঝতে পারছি। তোরা কেমন আছিস? মা কেমন আছে? আমরা ভালো আছি, মাও ভালো আছে। আমিও ভালো আছি। ঠিক আছে, কল রাখছি। এই বলে তন্ময় ফোন কেটে দেয়। এরপর আবার অন্য একজনকে কল লাগাই। শোন, আজকের পাখিকে ধরতে হবে রাত 1টায়। ঠিক আছে ভাই। প্রতিটা মুহূর্ত আমাকে যে আগুনে জ্বালায় তাতে কিছুটা জল আজকে পড়বে, মনে রাখিস কিন্তু। ওকে ভাই। কল রাখছি। এই বলে তন্ময় তার ফোন কেটে দেয়। তারপর বিছানায় বসে জোরে জোরে হাসতে থাকে। এখন প্রশ্ন হলো, কে এই তন্ময়, কে এই রহিম, কে ছিল ওই আগন্তুক? রাইসা কিসের খোঁজ দিল ওকে? তবে কি তন্ময় সাধারণ কেউ নয়? তাহলে আজ সকালে সে আকাশদের হাতে এত মার খেল কেন? সে কেন কোনো প্রকার প্রতিবাদ করেনি? একের পর এক প্রশ্নের উৎপন্ন হচ্ছে। প্রশ্নের ঘোর অন্ধকারে হারিয়ে যাচ্ছে উত্তরটা হয়তো বোঝা যাবে আজকে রাত 1টায়। তবে কি ঘটতে চলেছে? আরও এক মৃত্যুর সূচনা। নীরা তার বিছানায় শুয়ে আছে আর ভাবছে, তন্ময় ছেলেটা আর যাই হোক মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে। বর্তমান সময়ে এমন ছেলে খুব একটা দেখা যায় না। রাত 1টা, রাস্তা দিয়ে 4টি মোটরসাইকেল যাচ্ছে। সকল চালকের মুখে মাস্ক রয়েছে, কিন্তু কোথায় যাচ্ছে, কিসের উদ্দেশ্যে যাচ্ছে? প্রচণ্ড গতিতে চলছে তারা, যেন মনে হচ্ছে সিংহ তার শিকারকে ধরার জন্য দৌড়াচ্ছে। মোটরসাইকেলগুলি একটি বদ্ধ গোডাউনের সামনে এসে দাঁড়ায়। তারপর তারা গোডাউনের ভিতর অগ্রসর হয়। এইসব কি ঠিকঠাক? হ্যাঁ বস, সবকিছু ঠিক আছে। ঠিক আছে, মালগুলো গাড়িতে তুলে ফেল। জি বস। এমন সময় ওদের গোডাউনের শাটারে ঠকঠক শব্দ হয়। এমন সময় কে রে? ওরা কি জানে না এই জায়গাটা ওদের জন্য সেফ না? দাঁড়ান ভাই, আমি দেখছি। ওই যা তো দেখ কে এসেছে। মারুফের কথা মতো তাদের মধ্যে থাকা একজন গিয়ে শাটার তোলে এবং তৎক্ষণাৎ সে উড়ে এসে রহিমের পায়ের সামনে এসে পড়ে। রহিম দেখতে পায় যে ওর কপালে গুলি চিহ্ন। এটা দেখে তারা সবাই কিছুটা পিছিয়ে যায়। তারপর এক এক করে 4টি মোটরসাইকেল ভিতরে প্রবেশ করে, সবার মুখে মাস্ক পরা। এই কে রে তোরা? আগন্তুক 4 জনের মধ্যে থাকা একজন বলে ওঠে, আমরা হলাম তোর মৃত্যুদূত। এবার রহিম হাসতে হাসতে বলে, আমায় মারবি তোরা? জানিস আমার পিছনে কি আছে? আমি মন্ত্রী সাহেবের ডান হাত। আমাকে মারার ক্ষমতা কারো নাই, আর তোর মতো জুকারের তো নাই। এবার সবার প্রথমে থাকা আগন্তুকটি বলতে থাকে, আমাদের ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। এক এক করে তোর কত লোককে মারলাম, তোর কত সঙ্গীকে সরিয়েছি, এবার তোর পালা আসছে। এবার রহিম কিছুটা অবাক হয়ে যায়, বলতে থাকে, কে তুই? আমি রাফেল, যে পরোয়া করে না কারো, যার মাথায় একবার রক্তের নেশা চাপলে সে দেখে না যে তার সামনে কে আছে।
রাফেল নাম শোনার সাথে সাথে রহিম ঘামতে থাকে। তার কপাল বেয়ে মৃদুমন্ত ঘাম বেয়ে পড়ছে। পুরো গোডাউনটাতে এখন বিরাজ করছে নিস্তব্ধতা। রহিমের মুখ দেখে খুব মজা পাচ্ছে, কারণ যে লোক এতক্ষণ এত সাহস দেখাচ্ছিল সে এখন ভয়ে কাঁপছে। কে রে, ভয় পাচ্ছিস নাকি? কেন ভয় পাবো কেন? এই মারুফ, এটা কর। এমন সময় সামনে দাঁড়িয়ে থাকা রাফেল হিংস্র গতিতে দৌড়ে রহিমের কাছে আসে এবং তার হাতে থাকা একটা ছুরি দিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই রহিমের কপালে পুরোটা ঢুকিয়ে দেয়। রক্তে লাল হয়ে যায় রহিমের মুখ। 2 মিনিটের মধ্যেই রহিম মারা যায়। আজ থেকে তোদের রাজাকে মেরে এই রাজত্ব সামলাবে এই নতুন রাজা, যে কারো পরোয়া করে না। এই কথা শুনে মারুফ সহ ওখানে থাকা রহিমের সকল লোক হাঁটু গেড়ে বসে যায়। আরও 3 জন আগন্তুকও হাঁটু গেড়ে বসে যায়। শোন, তোরা এতদিন কাজ করেছিস রহিমের হয়ে, আর তোদের করা কাজগুলো ছিল অবৈধ, অসৎ, যার মাধ্যমে তোরা শুধু ঘৃণা পাবি। এবার থেকে তোরা করবি ভালো কাজ, মানুষের উপকার, দেশকে বাঁচাবি। তারপর দেখ মানুষের ভালোবাসার মূল্য কেমন। ভাই, এ সমস্ত কাজ করতে আমারও খুব খারাপ লাগতো। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হতো, কিন্তু পেটের দায়ে করতে হয়। শোন, আজ থেকে এই লোকগুলোকে সামলাবি তুই। আমি যা বলবো তুই তাই করে যাবি। তোকে ভরসা করে আমি এত বড় দায়িত্ব দিচ্ছি। আমি যা বলবো তাই করে যাবি। মনে রাখবি আমরা দেশের জন্য কাজ করছি, জীবন গেলেও পরোয়া নেই। আর মাথায় রাখিস, কোনো ভুল হইলে কিন্তু আমি তোকে ধ্বংস করে দেব। আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই আমার কাছে। ভাই, জান দিয়ে হলেও আপনার সব আদেশ মেনে চলবো। জীবন থাকতে আমি আপনার বিশ্বাস ভাঙবো না। যারা যারা এই মিশনে থাকতে চাও না বলো আমাকে, আমি কাউকে জোর করব না। তবে যারা এই মিশনে ঢুকবে তারা আর বেরোতে পারবে না। ভাই, আমরা সবাই আপনার সাথে আছি। এতদিন অনেক পাপ করছি, এবার একটু ভালো কাজ করতে চাই। সাব্বাস, মনে রাখবে রাফেল কিন্তু শুধু একজন নয়, আমরা সবাই হলাম রাফেল। আমরা কি পারবো? ইয়েস বস। ভাই, আপনার এই উদ্যোগের কারণ আমরা জানতে চাই, যদি তা জানানো যায় তবে বলুন। বাকি 3 জন আগন্তুকও বলতে থাকে। হ্যাঁ ভাই, আমরাও জানতে চাই। আমাদেরও আপনি কখনো পুরো ঘটনা বলেননি। রাফেল কিছুক্ষণ চুপ থেকে বলে, শুনবি তোরা? তবে শোন। এই বলে রাফেল তার মুখের মাস্ক খুলে ফেলে। রাফেল মাস্ক খোলার পর তার পুরো মুখ এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আরে, এ তো তন্ময়। তাহলে তন্ময়ই হলো রাফেল। তন্ময়ী এত ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সহজ সরল ছেলেটার এত বড় একটা ব্যক্তিত্ব। এই বয়সে এই ছেলেটা দেশকে সন্ত্রাস মুক্ত করার শপথ নিয়ে নিয়েছে। শুধু কি দেশপ্রেম নাকি রয়েছে আরও কোনো কারণ? তন্ময়ের মাস্ক খোলা দেখে বাকি 3 জন আগন্তুকও তাদের মুখের মাস্ক খুলে ফেলে। আর এরা হলো অভ্র, প্রীতম, জয়। এরা তন্ময়ের খুব কাছের মানুষ। এদের নিয়েই শুরু হয় রাফেলের যাত্রা। অতীত। তন্ময় যখন 11 বছর তখন তার বাবা মারা যায়, যে মৃত্যুটা স্বাভাবিক ছিল না, ছিল অস্বাভাবিক। তন্ময়ের বাবা ছিলেন তখনকার সময় সেনাবাহিনীর জেনারেল এবং সেনাপ্রধান মোহাম্মদ মহসিন খান। তিনি ছিলেন অত্যন্ত দেশপ্রেমিক। দেশের জন্য জীবন দিতেও একবারও ভাবতেন না। তার জন্য তিনি ফ্যামিলিকে খুব একটা সময় দিতে পারতেন না, যার কারণে তিনি বিভিন্ন ধরনের মিশনে থাকেন এবং তার ফ্যামিলি সেই সময়টাকে ঢাকাতে থাকতেন। তিনি হঠাৎ কোনো একদিন জানতে পারেন যে বর্তমানে একজন মন্ত্রী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা রয়েছে এবং তিনি যত ধরনের অবৈধ কাজকর্ম আছে সব করে থাকে। সেই মন্ত্রী এতটা টাকার নেশা যে তিনি টাকার জন্য সব কিছু করতে পারেন। দেশের মধ্যে যত অরাজকতা সৃষ্টি হতো সব কিছুর মূলেই ছিল এই মন্ত্রী এবং তার কিছু সাঙ্গপাঙ্গ। তারপর থেকে জেনারেল মহসিন খান, সেই মন্ত্রী আশরাফুল তার উপর কড়া নজর রাখতে থাকেন। মহসিন খান গোপন শুনতে জানতে পারেন যে আশরাফুলরা এবার দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড খুব ভয়ঙ্করভাবে চালাবে, সাথে 200 জন নারীকে পাচার করবে। মহসিন খান ঠিক করে যেভাবেই হোক তাকে আটকাতে হবে। তিনি ঠিক করেন যে তিনি ডাইরেক্ট ক্রসফায়ার চালাবেন। তিনি তার এজেন্টদের কাজে লাগিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকে। শোন, কালকে কিন্তু যেভাবেই হোক 200 জনকে ওপারে পাচার করতেই হবে। হ্যাঁ স্যার, আমরা যেভাবেই হোক কাজটা কমপ্লিট করব। স্যার, আমি শুনতেছি যে মহসিন খান আমাদের এই মিশনের বিষয়ে নাকি খবর রাখছে। ও কিছু করতে পারবে না। ও আমাদের গোপন ঠিকানার কথা কখনোই জানতে পারবে না। ওকে স্যার। মহসিন খান তার এজেন্টের থেকে খোঁজ লাগিয়ে জানতে পারে যে আগামীকাল তারা 200 জন নারীকে পাচার করবে
এবং তারপরের দিন দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটাবে এবং দেশকে অস্থিতিশীল করবে। যা শোনার পর তিনি তার ফোর্সদেরকে রেডি করেন এবং দেশকে বাঁচানোর জন্য নিজের সবটা দিয়ে প্ল্যান রেডি করতে থাকেন। সেনাবাহিনীতে মহসিন খানের পরে রয়েছে আশরাফ এবং উনি হলেন মহসিন খান খুব কাছের মানুষ। মূলত এই মিশনকে লিড করবে মহসিন খান এবং আশরাফ। রাত 1টা। 200 জন নারী রেডি করা হয়েছে। এখন তারা পাচার হবে বাইরের দেশে। মন্ত্রী আশরাফুলের এই জঘন্য কাজটির দায়িত্বে রয়েছে ইসমাইল। তার নেতৃত্বেই আজকের জঘন্যতম কাজটি সংঘটিত হবে। এখন দেখার বিষয় মহসিন খান কি পারবে তার দেশকে বাঁচাতে, 200 জন নারীর প্রাণ বাঁচাতে। ইসমাইলরা যেই মুহূর্তে মেয়েগুলোকে পাচার করবে ঠিক সেই মুহূর্তেই জোর করে মাইকে ভেসে আসতে থাকে। ভেতরে যে থাকো না কেন, আমি তোমাদের সমস্ত কর্মকাণ্ডের কথা জেনে গেছি এবং 200 জন নারী যেখানে বন্দী এটা আমার খুব ভালোভাবে জানা। তোমাদের নিজেদের ইচ্ছায় আত্মসমর্পণ করো, অন্যথায় আমি যদি তোমাদের মতো করে কাজটা করি ভালো হবে না। তোমাদের পুরো গোডাউনটি সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব দ্বারা ঘিরে ফেলা হয়েছে। এরা কিভাবে জানতে পারলো আমাদের কর্মকাণ্ডের বিষয়ে? এবার কি হবে? ইসমাইল দ্রুত মন্ত্রী আশরাফুলকে ফোন লাগে এবং বলতে থাকে, হ্যালো স্যার, আমরা পুরোপুরিভাবে ট্র্যাপড হয়ে গেছি। আমরা ভেবেছিলাম যে আমরা খুব সহজেই কাজটা করে ফেলতে পারবো কোনো প্রকার আইনি বাধা ছাড়া, কিন্তু আইনি বাধা না করে দেওয়ার কারণে আমাদের ভর্তি করে তোরা, যার নেতৃত্বে রয়েছে এই মহসিন খান। এখন আমরা কি করব? মন্ত্রী আশরাফুলের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। তিনি বুঝতে পারছেন না যে তিনি তার মতো এত বড় মাপের একজন খেলোয়াড় কিভাবে হেরে গেল। তিনি মাথা ঠান্ডা করে ইসমাইলকে বলতে থাকে, যা হওয়ার হোক, তুই কোনো মুখ খুলবি না। তুই ওখান থেকে পালানোর চেষ্টা কর। যদি কিছু বলিস, ওরা না মারলেও তুই আমার হাতে মরবি। এই বলে মন্ত্রী আশরাফুল তার ফোন কেটে দেয়। তিনি প্রচণ্ড রকম বিষণ্ণ, কারণ তারা এত বড় একটা মিশন আজ কমপ্লিট হলো না। ধীরে ধীরে খবরটি এপি রফিক এবং সভাপতি আজমল সাহেবের কানে যায়। তারাও খুব অবাক হয় মহসিন খানের এমন কাজকর্মে। তারা আগে বুঝতে পারেনি যে এত সেফলিভাবে কাজ করার পরও তারা ধরা পড়ে যাবে। তাদের এখন ভেতরে খুব রাগ জন্মে যায় যে যদি মহসিন খান বেঁচে থাকে তাহলে তারা আর এই কাজকর্ম সঠিকভাবে চালাতে পারবে না। এরপর মহসিন খান তার ফোর্স নিয়ে গোডাউনের ভিতর ঢুকে এবং তাদেরকে দেখে সেখানে থাকা ইসমাইল সহ এবং তার লোকজন গোলাগুলি চালাতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনী জয়ী হয় এবং ইসমাইল সেখানে মারা যায় ক্রসফায়ারের কারণে এবং সেনাবাহিনী 2 জন ব্যক্তি নিহত হয়। এই মাধ্যমে মহসিন খান সেদিন বাঁচিয়ে নিয়েছিলেন দেশের 200 জন নারীকে এবং আটকে দিয়েছিলেন তার পরের দিনই হতে যাওয়া বিভিন্ন জায়গায় বিস্ফোরণকে। দেশকে এতটা ভালোবাসতেন তিনি যে তার জন্য নিজের জীবনকেও পরোয়া করতেন না। তিনি চান বীরের মতো দেশকে রক্ষা করতে, তার দেশের মাটিকে বাঁচাতে। দেশপ্রেম এমন একটা জিনিস যে ব্যক্তি অনুভব করতে পারবে সে ব্যক্তি তাকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। তার আদর্শ মুক্তিযুদ্ধ এর ইতিহাস। দেশে এমন ঘটনার পর মন্ত্রী আশরাফুল, এমপি রফিক এবং সভাপতি আজমল প্রচণ্ড রকমভাবে রেগে থাকেন মহসিন খানের উপর। তারা ঠিক করে নেন যে সুযোগ পেলেই একে মেরে ফেলা হবে। মহসিন খান যখন ইসমাইলদেরকে ধরেন সেই জায়গাটাতে 3 জনে কেউ উপস্থিত ছিলেন না। যদি এরা কেউ উপস্থিত থাকতেন তাহলে তাদেরকেও গ্রেফতার করা হতো, কিন্তু এরা খুব বুদ্ধিমান। কোনো ধরনের অবৈধ অপকর্ম নিজেরা উপস্থিত থেকে করেন না, তাদের লোকেদের দিয়ে করান, যার ফলে তারা এখনও স্বাধীনভাবে সবার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। মহসিন খানের কাছে কোনো প্রমাণ না থাকেই তিনি এদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেন না। ভয়ানক কোনো এক রাতে অবসান ঘটে মন্ত্রী আশরাফুলদের অপেক্ষার। একজন স্ত্রী হারায় তার স্বামী, একজন ছেলে এবং একজন মেয়ে হারায় তাদের বাবাকে এবং দেশ হারায় একজন সত্যিকারের দেশপ্রেমিক। যে দেশপ্রেমিক দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর পোশাকটি পরার দিন থেকে নিজেকে মৃত বলে ঘোষণা করে রেখেছিল। অন্যায় দেখলে সেখানে সে প্রতিবাদ করতে পিছুপা হতো না। সেদিন রাতে গাড়িতে করে 2 জন সৈনিক তাদের ক্যাম্পে ফিরছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন মহসিন খান এবং আরেকজন ছিলেন আশরাফ। হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটি গাড়ি আসে এবং পিছন থেকে আরেকটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কার কারণে গাড়িটি থেকে আশরাফ সজোরে পড়ে যায় এবং একটি ঝোপঝাড়ের মাঝখানে মহসিন খানের মাথা ফেটে রক্ত পড়ছে। তারপর সেখানে আরও 2টি গাড়ি আসে।
সেখান থেকে নামে 3 জন ব্যক্তি। মহসিন খান ঝাপসা ঝাপসাভাবে দেখতে পায় যে সামনে 3 জন ব্যক্তি হলেন মন্ত্রী আশরাফুল, এমপি রফিক এবং সভাপতি আজমল। ঝোপের ভিতর থেকে আশরাফ সবটা দেখছেন। মহসিন খান ওই 3 জনের সামনে পড়ে আছে। আশরাফ মহসিন খানের দিকে আসতে চাইলে এমন সময় আশরাফের চোখ যায় মহসিন খানের দিকে। মহসিন খান তার দিকে তাকিয়ে চোখের ভাষায় বলছে, এখানে আসিস না, আমার মৃত্যু অবধারিত, কিন্তু তুই এখানে আসলে তুইও মরবি। আমাদের মধ্যে যে কোনো একজনকে থাকতে হবে, দেশকে বাঁচাতে হবে। আমার অসমাপ্ত কাজ তোকেই করতে হবে। আশরাফ এগোতে গিয়েও আর এগোলো না, কারণ তার স্যার তাকে নিষেধ করছেন। সে শত কষ্ট মুখে নিয়ে চুপচাপ ঝোপের পিছনে বসে সবটা দেখতে থাকে। খুব উঠতেছিলি না? তোকে বলেছিলাম আমাদের কাজে বাধা দিস না, বেঘুরে মারা পড়বি। খুব নিজেকে বড় ভাবতেছিলি দেশকে বাঁচাবি, এখন কে বাঁচাবে দেশকে? শোন, দেশকে না টাকাকে ভালোবাসতে শেখ। তোকে আমি আমার মন্ত্রণালয়ে ডেকে নিয়েও বুঝিয়েছিলাম, কিন্তু তুই বুঝলি না। এবার বুঝবি যে আশরাফুলের কথা না শোনার ফলাফল কি হতে পারে। তোকে এমন ভাবে মারবো যে তোর পোস্টমর্টেম করতেও ডাক্তাররা ভয় পাবে। মহসিন খান এতক্ষণ কিছু বলেনি, কিন্তু খুব ধীর কণ্ঠে বলতে থাকেন, পাপ যখন বেড়ে যায় তখন তার ধ্বংস নিশ্চিত করার জন্য তখন কারো আবির্ভাব হয়। তুই লোভের দৃষ্টি দিয়ে না দেখে একটু সততার দৃষ্টি দিয়ে দেখ। যে দেশে হাওয়া খাচ্ছিস, সেই দেশের মাটির উপর দাঁড়িয়ে নিজের জীবন কাটাচ্ছিস, সে দেশকে বিপদের মুখে ফেলতে তোর কি একটিবারও হাত কাঁপছে না? স্যার, তোদের বলে কিচ্ছু হবে না। তোরা টাকার নেশায় পাপের সমুদ্রে এমনভাবে ডুবেছিস যে তোরা আর কখনো উঠতে পারবি না। আর হয়তো তোরা আজ মেরে দিবি, কিন্তু শুনে রাখ, আজকের দিনের রিভেঞ্জ নিতে দেশকে তোদের মতো পাপীদের হাত থেকে বাঁচানোর জন্য রেমেডি নিতে আমার মতো আরও 100টা মহসিন খান আসবে। তার কাজের মাধ্যমে যাই হোক, কিন্তু ফলাফলটা আসবে দেশের ভালোর দিকেই। মন্ত্রী আশরাফুল মহসিন খানের মুখে এত বড় বড় কথা শুনে তার লোকেদের বলে, ওই ওরে মারতে থাক তোরা। তারপর তার সাথে থাকা লোকেরা মহসিন খানকে ইচ্ছে মতো মারতে থাকে। মহসিন খান ব্যথায় কোকড়াতে থাকেন। আশরাফের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। তার বুকে এক প্রকার হাহাকারের সৃষ্টি হচ্ছে। সে না পারছে কিছু করতে, না পারছে কিছু সহ্য করতে। অতিরিক্ত মায়ের কারণে মহসিন খানের ওখানেই মৃত্যুবরণ হয়। তারা যখন বুঝতে পারে যে মহসিন খান আর বেঁচে নেই, তখন তারা মারা থামিয়ে দিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর আশরাফ সেখানে দৌড়ে এসে মহসিন খানের মাথাটা তার কোলে নেয়। তার পুরো মাথা সহ মুখমণ্ডল পুরো রক্তে লাল হয়ে আছে। তার মুখ ভালো করে বোঝা যাচ্ছে না, এতটা নৃশংসভাবে তাকে মেরেছে তারা। আশরাফের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মহসিন খানের কপালে। আশরাফুলদের এমন বর্বরতা দেখে আশরাফ জোরে চিৎকার করে বলতে থাকে, স্যার, আপনার অসম্পূর্ণ কাজ সমাপ্ত করবে আপনার ছেলে। আপনার ছেলেকে আমি এমনভাবে তৈরি করব, এতটা ভয়ানকভাবে তাকে আশরাফুলের সামনে হাজির করব, তাদের বুক কেঁপে উঠবে। তার মাধ্যমে হবে কিছুটা অন্যরকম, কিছু ফলাফল হবে দেশের জন্য ভালো আর ওদের জন্য মারাত্মক। আশরাফ চিৎকার করে কথাগুলো বলে সে যেন নিজে নিজে একটি পণ করে নিল এই বর্বরতার প্রতিশোধ এবং দেশকে সন্ত্রাসমুক্ত করার। সকালবেলা আশরাফ মহসিন খানের মৃতদেহ পতাকায় জড়িয়ে ওনার বাসায় নিয়ে আসেন। তার সাথে রয়েছে আরও অনেক সেনাবাহিনী। সবার চোখে পানি, সবার হৃদয় ব্যথিত। তারা হারিয়েছে একজন নেতাকে, যে সর্বদা বীরের মতো লড়তে শিখিয়েছেন, যে সর্বদা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন এবং দিয়েও গেলেন। মহসিন খানের স্ত্রী রেহেনা খান ও তার ছেলে মেয়ে তন্ময় এবং রাইসা বাড়ি থেকে বের হয়। আশরাফকে দেখে রেহেনা দৌড়ে ছুটে যায় তার দিকে এবং বলে, ভাই, আপনাদের স্যারের ফোন কাল থেকে বন্ধ পাচ্ছি, কই আছে আপনাদের স্যার? আশরাফ কোনো শব্দ করে না, চুপচাপ থাকে। কি হলো ভাই, বলুন। আশরাফ এবার বলতে থাকে, ভাবি, কাল রাতে আমরা একটা মিশনে গিয়েছিলাম, সেখানে আমাদের স্যার মৃত্যুবরণ করেন। আশরাফের মুখে এমন কথা শুনে রেহেনা বেগম পুরোই যেন মরতে হয়ে যায় কিছুক্ষণের জন্য। না, এইটা হইতে পারে না, ওর কিছুই হয়নি। আপনারা আমায় মিথ্যা বলছেন, তাই না? আশরাফের চোখে পানি ধরে রাখতে পারে না, তিনি কাঁদতে কাঁদতে বলেন, ভাবি, এটাই সত্য। আমরা অনেক চেষ্টা করেছিলাম ওনাকে বাঁচানোর, কিন্তু পারিনি। চারজন সেনা তাদের কাঁধে করে খাটিয়াতে মহসিন খানের মৃতদেহ নিয়ে আসতেছে। তার নিথর দেহতে জন রয়েছে তার দেশের মাতৃভূমির পতাকা।
সেনা সদস্যরা রেহেনা খানের সামনে নিয়ে এসে মহসিন খানের মৃতদেহ রাখেন। রেহেনা খান ধীর পায়ে এগিয়ে যেতে থাকেন তার স্বামী লাশের দিকে। তিনি গিয়ে মুখ থেকে পতাকাটি সরিয়ে আটকে ওঠেন। কি নৃশংসভাবে মেরেছে তাকে। তিনি হামা করে কেঁদে যাচ্ছেন। বাবার মৃতদেহ দেখে রাইসা এবং তন্ময় অঝরে কেঁদে যাচ্ছে। কি এমন বা বয়স এদের? রাইসার 15 বছর আর তন্ময়ের 11 বছর। এই বয়সে তারা তাদের বাবাকে হারাইল। তন্ময় হেঁটে হেঁটে আশরাফের কাছে যায়। আঙ্কেল, আমার বাবা কি আর ফিরবে না? আশরাফ কি বলবে বুঝতে পারে না। সে তন্ময়কে জড়িয়ে ধরে। সে ঠিক মনে মনে বলে, তন্ময় হবে নেক্সট মহসিন খান। এর দ্বারাই দেশ সন্ত্রাসমুক্ত হবে। বর্তমান তন্ময় সব ঘটনা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। তার চোখের কোণে জল চলে এসেছে। সে মাথা উঁচু করে সবার দিকে তাকায় এবং দেখতে পায় সবার চোখে জল। অভ্র প্রীতম জয় এসে তন্ময়কে জড়িয়ে ধরে। ভাই, আজকে জানলাম সেই ভয়ানক অতীত যার কারণে আজ আপনি রাফেল। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার পাশে থাকবো, এই দেশের পাশে থাকবো। এবার মারুফ বলতে থাকে, এতদিন না জেনে না বুঝে কত খারাপ কাজ করেছি। দেশকেও যে কেউ এতটা ভালোবাসতে পারে তখনও জানা ছিল না। কথা দিচ্ছি ভাই, আপনার সাথে থেকে দেশকে সন্ত্রাসমুক্ত করব আমরা সবাই। আজ থেকে মহসিন খান আমাদের আদর্শ। তন্ময় ওদের কথা শুনে অনেকটা অবাক হয় এবং খুশি হয়। আজ তার পাশে রয়েছে অনেকগুলো মুখ। তারা সবাই আজ মহসিন খানের আদর্শে নিজেদেরকে স্থাপন করেছে। ঠিক আছে মারুফ, এদের দায়িত্বে আপাতত তুই থাকবি। পরে কি করা লাগবে আমি তোকে বলে দেব। ওকে ভাই। তারপর তন্ময় ও তার বাড়িতে চলে আসে। মাঝরাত্রি। নীরা বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। তার চোখে এখনো ঘুমের কোনো দেখা নেই, কারণ সে ভাবতেছে সকালের কথা, যখন সে তন্ময়কে আকাশের বিপক্ষে প্রতিবাদ করতে দেখল। সে তন্ময়কে, যাকে কিনা সে ভার্সিটির সবার সামনে থাপ্পড় মেরেছিল, যাকে কিনা সে ছোট লোক খ্যাত কত কিনাই বলেছিল, আর এখন তাকে নিয়ে সে ভেবে যাচ্ছে মেয়েদেরকে কতই না সম্মান করে সে। আরও অনেক কথা ভাবতে থাকে সে তন্ময়কে নিয়ে। সকালবেলা তন্ময় ভার্সিটিতে প্রবেশ করতেছে। ক্যাম্পাসে প্রবেশ করার সময় সেই চারিদিকটা চোখ বুলিয়ে নিল। অচেনা জায়গাটাও কেমন যেন তার পরিচিত হয়ে গেছে। তন্ময় তার ক্লাসরুমে প্রবেশ করে। সে গিয়ে আবিরের পাশে বসে। কি তন্ময়, কি খবর তোমার? এই তো চলে যাচ্ছে। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তন্ময় এবং আবির নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা বলতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যে ক্লাসরুমে স্যারে প্রবেশ করে এবং তিনি তার ক্লাস যথারীতি পরিচালনা করতে থাকেন। তন্ময়, দেখো নীরা তোমার দিকে তাকিয়ে আছে। আবিরের কথাই তন্ময় তার মনোযোগ ভঙ্গ করে নীরার দিকে তাকায় এবং তখন নীরা এবং তন্ময় দুজনের চোখ একে অপরের উপর পড়ে। কয়েক সেকেন্ড তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর তারা দুজনেই অন্যদিকে তাকায়। দেখলা, ও তোমার দিকে তাকিয়েছিল। আমি অনেকবার খেয়াল করেছি। ধ্যাত, কি বলছো তুমি? ও কেন আমার দিকে তাকাবে? আরে তুমিও তো দেখলে ও তোমার দিকে তাকিয়েছিল। আরে এইটা হয়তো চোখে চোখে পড়েছে তাই। না তন্ময়, শুধু একবার নয়, অনেকবার তাকিয়েছে, আমি দেখেছি। আরে না, তুমি ভুল দেখেছো। ও কেন আমার দিকে তাকাবে? ও কোথায় আর আমি কোথায়? কে কোথায় এটা কোনো বিষয় নয়। ভালোবাসা কখন কোথায় কার সাথে হবে এটা কেউই জানে না। সো সব উপর থেকে ঠিক করা আছে। তুমি পাগল হয়ে গেছো আবির? আরে না, সত্যি বলছি আমি। তারপর তারা আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে এই বিষয়টি নিয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর স্যার ক্লাসে পড়ানো শেষ করে চলে যান। তন্ময় এবং আবি দুজনে বাইরে এসে ক্যাম্পাসে বসে। ভার্সিটির ভিতরে তখন 4টি বাইক প্রবেশ করে। সবার সামনে বাইকটিতে রয়েছে আকাশ। আজকে আবার তারা এসেছে। সবাই ক্যাম্পাস ছেড়ে ভিতরে চলে যাচ্ছে তাদের দেখে, কিন্তু তন্ময়ের আবি সেখানে বসে আছে। তন্ময়, চলো ভেতরে যাই। কেন? আকাশের আসছে। ওরা আসছে তো কি হয়েছে? তোমায় তো আমি সেদিনই বলেছিলাম। বলেছিলে। চলো এখন যাই। তন্ময়কে আবির অনেকক্ষণ বোঝানোর পর সে রাজি হয়। তারপর তারা উঠে ভিতরে চলে যেতে ধরে। এমন সময় তারা দেখতে পায় আকাশ ঋতু নামে একটি মেয়েকে পছন্দ করে, কিন্তু ঋতু আকাশকে অনেক ঘৃণা করে। কিন্তু আকাশ নাছোড়বান্দা, আজ সে ঋতুকে তুলে নিয়ে যেতে এসেছে। ঋতু ক্যাম্পাসেই বসেছিল। সে পালাবার আগেই আকাশ তার কাছে বাইক নিয়ে পৌঁছে যায় এবং শক্ত করে ঋতুর হাত চেপে ধরে। আমার হাত ছাড়ুন প্লিজ। তোমায় আমি ভালো করে বুঝিয়েছিলাম, কিন্তু তুমি বোঝোনি। এইবার দেখো আকাশ কি কি করতে পারে। প্লিজ
আমার কিছু করবেন না? আমি তো আপনাকে বলেছি আমি এই সম্পর্কে যাইতে পারবো না, তাও কেন আপনি এমনটা করছেন? আকাশ ঋতুর হাত ধরে তার দিকে একটা টান দেয় এবং দাঁতে দাঁত চিপে বলতে থাকে, তোকে আমি অনেকভাবেই বুঝিয়েছিলাম, কিন্তু তুই বুঝিসনি। এখন দেখ তোর সাথে আমি কি কি করতে পারি। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হবে। দয়া করে আমায় ছেড়ে দিন আকাশ ভাইয়া। আজকে কোনো সারাসারি নেই, তোকে আমি তুলে নিয়ে গিয়ে আমার বাসর সাজাবো। ঋতু অঝরে কাঁদতে থাকে। তার যেন আর কিছুই করেনি। সে বুঝে গেছে যে আকাশ যদি একবার তাকে তুলে নিয়ে যায় তাহলে তার সাথে কি কি হতে পারে। মনে মনে সে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে, আল্লাহ আমার হাতে বড় সর্বনাশ তুমি হইতে দিও না। আকাশও তার সাথে থাকা ছেলেগুলো জোরে জোরে হাসতে থাকে। আকাশ ঋতুর হাত ধরে টানতে টানতে তার বাইকের কাছে নিয়ে যেতে থাকে। ভার্সিটির সবাই দাঁড়িয়ে থেকে দেখছে। কারোর যেন প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। প্রতিটা ছেলে মেয়ে মাথা নিচু করে রয়েছে। কারো বুকে সাহস নেই যে আকাশের সামনেকে একটি কথা বলবে, কারণ সে যে বর্তমানের এমপি রফিক সাহেবের ছেলে। নীরা এবং তার বান্ধবীরাও চুপচাপ মাথা নিচু করে দেখছে। সবাই আজ নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই, শুধু ভেসে আসছে আকাশের হাসি এবং ঋতু কান্নার শব্দ। আজ কি তবে একজন মেয়ে তার সম্মান হারাতে চলেছে? একজন মেয়ে কি এই সমাজে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না? এ কেমন সমাজ, এ কেমন লোকজন এই সমাজের, যারা কোনো প্রতিবাদ করতে পারে না, শুধু কথা শোনাতে পারে? আকাশ ঋতুকে টানতে টানতে নিয়ে গিয়ে তার বাইকে জোর করে বসায়। তার বাইক সে স্টার্ট দেয়। এমন সময় কেউ একজন তার বাইকের চাবি খুলে নেয়। ভার্সিটির সবাই অবাকের চরম সীমায়। নীরা এবং তার বান্ধবীরা সবাই অবাকের চরম সীমায়, কারণ যে আকাশের বাইকের চাবি খুলে নিয়েছে সে আর কেউ নয়, সে হলো তন্ময়। কিরে আবার তুই? তোর তো সাহস কম নয়, তুই আমার বাইকের চাবি নিয়েছিস। তোকে সেদিন আমি এত মার মারলাম, তবুও তোর শিক্ষা হয়নি। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমার চোখের সামনে কোনো মেয়ের সম্মানহানি আমি দেখতে পারবো না। আকাশ এবং তন্ময়ের মধ্যে যখন কথা চলতেছিল সেই সুযোগে ঋতু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আকাশ তাকে ধরার চেষ্টা করে তন্ময় তার হাত টেনে ধরে, যার কারণে আকাশ আর ঋতুকে ধরতে পারে না। তন্ময়ের এরকম আচরণে আকাশের প্রচণ্ড রাগ হয়। আকাশ ক্ষিপ্ত গতিতে তন্ময়ের কলার টেনে ধরে বলতে থাকে, তোর জন্য আজ ঋতু আমার হাত ছাড়া হয়ে গেল, তোকে আমি মেরেই ফেলবো। তন্ময় একটু মুচকি হেসে বলে, যার আসার সে নিজে থেকে আসবে, আর যার যাওয়ার সে নিজে থেকেই চলে যাবে। তাই তোর কপালে ও নেই, তাই তুই ওকে পাবি না। তোর কাছে এখনো সময় আছে, মেয়েদেরকে সম্মান করতে শেখ। তন্ময়ের এমন কথা শুনে আকাশ তন্ময়ের মুখে সজোরে একটি ঘুষি মারে। তন্ময় দুপা পিছিয়ে আসে, তারপর নিজেকে সামলিয়ে নিয়ে বলতে থাকে, ভুল করে ফেললি, ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিলি। শিকার শিকারির কাছে নিচ থেকে চলে এসেছে। মারতে থাক, কত মারতে পারিস মার। শুধু একটা কথা মনে রাখবি, সিংহের থাবার সামনে যখন পড়বি তখন কিন্তু আর মায়ের কোলে ফেরত যেতে পারবি না। তন্ময়ের মতো একটা ছেলের মুখে এমন কথা শুনে আকাশের মাথা আরও গরম হয়ে যায়। সে তার সাথে থাকা ছেলেগুলোকে নির্দেশ দেয় তন্ময়কে মারতে, এবং তারা তাই করে। তন্ময়কে 7 থেকে 8 জন ছেলে মিলে নির্মমভাবে মেরে যাচ্ছে। ক্যাম্পাসের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে। তন্ময়ের এরকম মার খাওয়া দেখে নীরার বুকের ভেতরটা কেমন যেন করে উঠতেছে। সে নিজেও বুঝতে পারছে না সেজন্য তার এরকম অনুভূতি হচ্ছে। তন্ময়কে তো সে সহ্য করতে পারে না, কিন্তু সে কেন ওরই মার খাওয়া দেখে এতটা ব্যথিত হচ্ছে। দূর থেকে সবাই একদম নীরব দর্শকের মতো দেখে চলেছে। মজার বিষয় হলো এত মার খাওয়ার পরও তন্ময় মুচকি হেসে সবটা সহ্য করে নিচ্ছে। এই মুচকি হাসার কারণ কি? তন্ময় তো আসলে হলো রাফেল, কিন্তু সে কেন তার শক্তি প্রয়োগ করছে না, শুধু মুচকি মুচকি কেন হেসে চলেছে? এই হাসি কি কোনো ভয়ানক কিছু বয়ে আনতে চলেছে? তবে কি শুরু হবে আবার এক রক্তের খেলা, যেখানে যে আগে যার রক্ত ঝরাবে সেই জিতে যাবে? তন্ময়ের ঠোঁট ফেটে রক্ত পড়ছে, কপাল ও গালের অনেক জায়গায় কেটে গেছে। এমন মার খাওয়া দেখে কেউ না এগুলো একজন এগিয়ে এসেছে, আর সে হলো আবির। সে আর দূর থেকে এসব সহ্য করতে পারছিল না, তাই সে এগিয়ে এসেছে। আবির এসে লোকগুলোকে সরিয়ে দেয় যারা তন্ময়কে মারতেছিল, তারপর তন্ময়কে ধরে উঠায়। তাই তুই কে রে? হিরো সাজতে এসেছিস? আপনারা এইভাবে নির্মমভাবে একজনকে মারতেছেন? একজন মানুষ হিসেবে আমি তা সহ্য করতে পারতেছিলাম না। সহ্য করতে পারতেছি না, তাই না? ঠিক আছে, এবার তাহলে তুইও মর।
ও শুধু একা মার খাবে না, ওর সাথে তুইও মার খাবি এবং প্রতিবাদ করার অপরাধে দুনিয়া ছাড়বি। এই তোরা সবাই দুটোকে মারতে থাক। তারপর এদেরকে তুলে নিয়ে যাব এক নির্জন জায়গায়। সেখানে মারুফ ভাই এসে এদের ভাবলীলা সাঙ্গ করবে। মারুফের নাম শুনতেই তন্ময় এবার জোরে জোরে হাসতে থাকে, কারণ তারা সেই মারুফের কথা বলতেছে যে মারুফকে গতকাল রাতে রাফেল অর্থাৎ তন্ময় তার বাবার আদর্শে আদর্শিত করে এসেছে। আর মারুফ এখন পুরোপুরি রাফেলের লোক। আকাশের কথা মতো তার সাথে থাকা ছেলেপেলারা এবার আবিরকেও মারতে শুরু করলো। আবিরের অবস্থা এখন তন্ময়ের মতো হয়ে গেল। কিছুক্ষণ পর ভার্সিটিতে একটি গাড়ি আসলো, যাকে ডেকেছে আকাশ নিজেই, কারণ সে এই গাড়িতে করে এই দুজনকে নিয়ে যাবে এবং কোনো এক নির্জন জায়গায় জনমানবহীন স্থানে এদের অবসান ঘটাবে। আবির ও তন্ময়কে গাড়িতে তোলা হয় এবং তারপর আকাশ বলতে থাকে, এই ভার্সিটির সবাই চোখ খুলে দেখে নাও, এরপর থেকে যদি কেউ এইরকম দুঃসাহস করো তো তোমাদের অবস্থাও এরকম হবে, কথাটা মাথায় রেখো। আকাশ কথাগুলো বলে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এতক্ষণ ভার্সিটিতে বিরাজ করছিল শুনশান নীরবতা, কিন্তু আকাশ চলে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই পুরা ভার্সিটিতে শোরগোল পড়ে গেল। সবার চোখে মুখে ভয় এবং আতঙ্ক স্পষ্টভাবে পরিলক্ষিত হতে লাগলো। নীরা ও তার বান্ধবীদের কথোপকথন। কি নীরা, তুই কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? নীরা এতক্ষণ এক প্রকার ঘোরের মধ্যেই ছিল। তার চোখের সামনে কি ঘটতেছিল তা সে কল্পনা করতে পারছিল না। তানিয়ার কথায় সে বুঝতে পারে যে সে আসলেই কাঁদতেছিল, তার চোখ বেয়ে জল পড়তেছে এখনো। তবে জলটা কার জন্য? তন্ময়ের জন্য নাকি আবিরের জন্য? হ্যাঁ তাই তো, তুই কাঁদছিস কেন? কার জন্য কাঁদছিস? তুই কি আবিরকে ভালোবাসিস? আবিরের জন্য কাঁদছিস? নীরা কিছুক্ষণ চুপ থেকে বলতে থাকে, আমি তন্ময়ের জন্য কাঁদছি। ওকে আমি ভালোবেসে ফেলেছি আমারই অজান্তে, গোপনে নির্ভীতে আমি তার প্রেমে পড়েছি। ওর কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না রে। কি বলছিস কি? তুই তন্ময়কে ভালোবাসিস? হ্যাঁ, আমরা ভাবলাম তুই হয়তো আবিরের জন্য কাঁদছিস। না, আমি তন্ময়কে ভালোবেসে ফেলেছি। আকাশ যে পরিমাণে ক্ষিপ্ত হয়ে আছে, ও অনেক বড় ক্ষতি করে দিতে পারে। নীরা ওখানে আর দাঁড়ায় না, সে সরাসরি তার বাবার অফিসে চলে যায়। সে কোনো কিছু না ভেবে তাদের মিটিং রুমে চলে যায়, যেখানে নীরার বাবা গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ছিল। সে দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। তার বাবা তার মেয়েকে নিজের জীবন দিয়ে ভালোবাসে, তার মেয়ের জন্য সে সব কিছু করতে পারে। মেয়ের এমন কান্না করা দেখে আজিম চৌধুরী নীরাকে বলে, তুই একে বস মা, তারপর বল আমায় কি হয়েছে তোর। আজিম চৌধুরী তার মেয়ে নীরাকে প্রথমে বসি, তারপর এক গ্লাস পানি দেয়। নীরা কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, বাবা বাবা, ওরা আমার দুইজন বন্ধুকে তুলে নিয়ে গেছে, তুমি কিছু করো না বাবা, না হলে ওরা ওদেরকে মেরে ফেলবে। কি নির্মমভাবে না ভার্সিটিতে ওদেরকে মারলো, কেউ কোনো প্রতিবাদ করলো না, তাই আমি তোমার কাছে এসেছি বাবা, প্লিজ প্লিজ বাবা, ওদের বাঁচাও। কারা তুলে নিয়ে গেছে? আকাশ ও তার লোকজন। আকাশ তো এমপি সাহেবের ছেলে। বাবা, আমি কিচ্ছু জানি না, তুমি ওদেরকে বাঁচাও না বাবা। আচ্ছা দেখতেছি, কি দোষ ছিল তোর বন্ধুদের? দোষ? একটা মেয়ের সম্মানহানি হচ্ছিল, সেখানে প্রতিবাদ করা কি দোষের বাবা? একটা মেয়েকে সমাজের চোখে কলঙ্কিত হওয়ার থেকে বাঁচানো কি দোষের বলো? না হোক। আকাশ আমার এক ক্লাসমেট ঋতুকে তুলে নিয়ে যাচ্ছিল খারাপ মতলবে, সেখানে ওরা প্রতিবাদ করেছে, যেখানে ভার্সিটির সবাই চুপচাপ দেখতেছিল। ও আচ্ছা বুঝলাম, ছেলেগুলো অনেক ভালো, দাঁড়া আমি দেখছি কত কি করতে পারি। এগুলো বলো না, তুমি ওদেরকে ফিরিয়ে আনো। আচ্ছা মা, তুই ওদের প্রতি এত উদ্বিগ্ন হচ্ছিস কেন? কারণ ওদের মধ্যে একজনকে যে আমি ভালোবেসে ফেলেছি বাবা, কিন্তু বলতে পারিনি। বাবার সামনে নীরা কথাটা বলেই ফেলল। ওর বাবা অবাক হয়ে যায়। আমার মেয়েও এগুলো প্রেম ভালোবাসা করতে পারে জানাই ছিল না আমার। সে কে? বাবা, এখন মজা করার সময় নয়, তোমায় পরে ওর সাথে দেখা করাবনি, যদিও আমায় ভালোবাসে। আচ্ছা দাঁড়া, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এই কথা বলে আজিম চৌধুরী তার বন্ধু পুলিশ কমিশনার মাহিন খানকে ফোন করে। হ্যাঁ আজিম বল, কেমন আছিস? হঠাৎ করে এই সময়ে ফোন করলি যে? আমি ভালো আছি,
খুব দরকারে তোকে কল করছি। বল। তারপর আজিম সবটা খুলে বলে তার বন্ধুকে। আমি সবই বুঝলাম, কিন্তু আকাশ তো এমপির ছেলে, অনেক কঠিন হবে কাজটা। এমপির ছেলে তো কি হয়েছে, আইন সবার জন্য সমান না, নাকি এমপির ছেলের জন্য এক আইন আর সাধারণ মানুষের জন্য আরেক আইন? তোর কথা ঠিক আছে, কিন্তু কি কিন্তু? ওরা একটা মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে আজ বিপদে পড়েছে, তাদের জীবন হুমকির মুখে পড়েছে। আজ ওই মেয়েটার জায়গায় যদি তোর মেয়ে বা আমার মেয়ে থাকতো, তখন কি করতাম আমরা? তুই ঠিক বলেছিস, আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি, ওদের আমি খুঁজে বের করবই। বন্ধু, জানতাম তুই বাকিদের থেকে আলাদা। আচ্ছা ঠিক আছে, ফোন রাখছি এখন। আকাশ যেই গাড়িতে করে তন্ময় এবং আবিকে তুলে এনেছে, সেই গাড়িটি শহর থেকে অনেকটা দূরে একটা নিস্তব্ধ নির্জন জায়গায় এসে থামে। সামনে একটা অনেক পুরনো গোডাউন দেখা যাচ্ছে দিনের বেলা, কিন্তু তবু সূর্যের আলো খুবই কম বোঝা যাচ্ছে এই জায়গাটাতে। আকাশ গাড়ি থেকে নামে এবং তার লোকজন বাইকগুলো পাশে সাইড করে। তন্ময় এবং আবিরকে গাড়ি থেকে নামিয়ে ওই গোডাউনটার ভিতরে প্রবেশ করানো হয়। এক প্রকার তাদেরকে গোডাউনের ভিতরে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পুরো গোডাউনটা অন্ধকার। হঠাৎ করে একটি লাল বাল্ব জ্বলে উঠল। শোন, মৃত্যুর জন্য প্রস্তুত হ। মারুফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি তার কাজ শেষ করতে রাতে আসবেন তোদেরকে মেরে ফেলতে। প্রতিবাদী হয়েছিস তোরা, তাই না? আজকে দেখ যেখানে সেখানে প্রতিবাদ করলে কি হয়। আবির এবং তন্ময় দুজনেই কেউ কোনো কথা বলে না, চুপচাপ আকাশের কথা শুনে যায়। আকাশ উপরোক্ত কথাগুলো বলে গোডাউনটি লাইট অফ করে সেখান থেকে চলে যায়। এখন পুরো গোডাউনটি অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। আবির এবং তন্ময় কারোরই মুখ বা শরীরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। পুরো পরিবেশটা কালো রং ধারণ করে আছে। গোডাউনের ভিতরে শুনশান নীরবতা বিরাজ করছে। স্তব্ধতার অবসান ঘটিয়ে তন্ময় বলতে থাকে, তুমি কেন এগিয়ে এলে? আমি দেখতে পাচ্ছিলাম না ওই নির্মম মুহূর্ত। এখন তো তুমিও সেই নির্মম মুহূর্তের শিকার। এখন তো আরও বিপদে পড়লে তুমি আমার জন্য। কি আর করার, ভাগ্যে যা লেখা ছিল তাই হবে। ভাগ্যে ভালো কিছুই লেখা আছে। মানে? কিছু কথার কোনো উত্তর হয় না, যে কথাগুলোর উত্তর প্রশ্নেই মধ্যেই থাকে। এইরকম একটা মুহূর্ত তুমি কিভাবে এমন করে কথা বলছো? তোমার কি ভয় করছে না? কেন ভয় করবে কেন? আজকে হয়তো ওরা আমাদের মেরে দিবে। এই সুন্দর পৃথিবীতে হয়তো আর আমাদের থাকা হবে না। পৃথিবী সুন্দর, কিন্তু এখনকার মানুষগুলো ভয়ানক। আমরা হয়তো সত্যি আজকের পর থেকে আর এখানে থাকবো না, আবার আজকের পর থেকে হয়তো নতুন করে বাঁচবো। হেই ম্যান, তুমি কি পাগল হয়ে গেছো? কী সব বলছো? আমার মার কথা খুব মনে পড়ছে। আমার মা আমার এই মৃত্যু নিতে পারবে না। কিছু করার নাই, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। রফিক ও মন্ত্রী আশরাফুলের মধ্যে কথা হচ্ছে। স্যার, রাফেল নামে একজনের উদ্ভব ঘটেছে, যে আমাদের লোকেদের একের পর এক মেরেই চলেছে। দেখছি তো সেটা, আর তোমরা হাত গুটিয়ে বসে থাকো শুধু। সরি স্যার, তবে আমরা আমাদের সমস্তটা দিয়েই চেষ্টা করছি। শোনো, এই কিন্তু ঠান্ডা মাথার খেলোয়াড়, খুব রয়েস হয়ে কাজ করতেছে, অনেক ধীর গতিতেও আমাদের কাছে পৌঁছাইতে চাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক রেখে। সুতরাং বুদ্ধি খাটিয়ে কাজ করো। এ কিন্তু ভয়ানক একটা ব্যক্তিত্ব, সো বি কেয়ারফুল, কোনো মিস্টেক করা যাবে না। ওকে স্যার। 4 দিন পর আমার একটা সম্মেলন আছে, অনেক জনতা থাকবে সেখানে, ওইখানে যেন কোনো গড়বড় না হয়। সামনে আমার ইলেকশন আছে। ওকে স্যার, আপনি একদমই চিন্তা করবেন না, আমি সবটা দেখে নেব, আর এই রাফেলকে খুব শীঘ্রই ধরে ফেলবো। ঠিক আছে, আমি কল রাখছি। কথা বলে মন্ত্রী আশরাফুল তার ফোন কেটে দেয়। রফিক চিন্তা করতে থাকে, এই রাফেলকে নিয়ে এতটা চিন্তিত মন্ত্রী নিজেই, তার মানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ব্যক্তি, হয়তো আমাদের পুরনো কোনো শত্রু যে রিভেঞ্জ নিতে এসেছে। রাত 1টা। তন্ময় এবং আবির নিঃশব্দে গোডাউনের ভিতর বসে আছে। পুরো জায়গাটা এতটাই নিস্তব্ধ যে তাদের নিঃশ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। আর এইদিকে আকাশ চলে এসেছে, সঙ্গে রয়েছে মারুফ। শেষে গোডাউনের গেটটি খুলে দেয়। মারুফ অন্ধকারে কাউকে দেখতে পারতেছে না কারা রয়েছে এই গোডাউনের ভিতরে, যাদেরকে মারতে মারুফ এসেছে। আকাশ ভেতরে প্রবেশ করে গোডাউনের লাল বাল্বটি জ্বালিয়ে দেয়। শুধু আবির মাথা উঁচু করে সামনে থাকা লোকগুলোকে দেখতেছে, কিন্তু তন্ময় তার মাথা নিচু করে হাঁটুর উপর ডান হাত রেখে বসে রয়েছে। আকাশ মারুফের জন্য একটি চেয়ার এগিয়ে দেয়। মারুফ তার উপর বসে একটি সিগারেট জ্বালিয়ে
টানতে থাকে। মারুফের সাথে তার কিছু লোক এসেছে এবং আকাশের সাথে আরও কিছু লোক রয়েছে। কি রে আকাশ, এটা তুই কাদের ধরে এনেছিস মারতে? একটাকে তো দেখতে পারতেছি, আর একটা তো মাথা নিচু করে বসে আছে। যা ওইটার মাথা উঁচু করে ধর। ভাই, আপনার আর মুখ দেখার কোনো দরকার নেই, ওকে সরাসরি মেরে দিন, অনেক জ্বালিয়েছে আমায়। আরে না, যাকে মারবো তাকে যদি নাই দেখতে পাই তাহলে কিভাবে হয়? আগে তো দেখি কে এসে, তারপর ওকে দুনিয়া ছাড়া করবো। এই যা তো ওর মুখটা উঁচু করে তুলে ধর, দেখি কে মহান ব্যক্তি। মারুফের আদেশ মতো তার সাথে বসা একজন লোক তন্ময়ের দিকে এগিয়ে যেতে থাকে তার মুখটা উপরে তোলার জন্য। তন্ময়ের মুখটি দেখার পর কেমন হবে মারুফের রিয়াকশন, কারণ সে যাকে মারতে এসেছে সে হলো তার বস। মারুফ কি তন্ময়কে মেরে দেবে, নাকি ঘটবে ভয়ঙ্কর কিছু? লোকটি গিয়ে তন্ময়ের মাথা উপরের দিক করে। গোডাউনে থাকা লাল বাল্বটির আলোতে এখন স্পষ্ট দেখা যাচ্ছে তন্ময়ের মুখ। তন্ময়ের মুখটি দেখার পর মারুফ সোজা বসা অবস্থায় থেকে দাঁড়িয়ে যায়। সে ভাবতেই পারছে না যে সে কার সামনে দাঁড়িয়ে আছে এবং কাকে মারতে এসেছিল। সে মাথা নিচু করে হাঁটু গেয়ে বসে যায়। মারুফের এইরকম অবস্থা দেখে তার সাথে থাকা লোকজনও মারুফের মতো হাঁটু গেয়ে বসে যায়। আকাশ এবং আবির দুজনেই অবাকের চরম সীমায়। আবির কিছু বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। ভাই, আপনি এমন করছেন কেন, আর এভাবেই বা বসে গেলেন কেন? মারুফ কোনো কথা বলে না। সে তার কাছে থাকা চেয়ারটা নিয়ে গিয়ে তন্ময়ের দিকে এগিয়ে দেয় এবং বলে, ভাই আপনি বসুন, আমি আসলে বুঝতে পারিনি যে এটা আপনি। তন্ময় এবার বলতে থাকে, ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু তুই এর কথা মতো কাজ করছিস কেন? তোকে আমি এই কাজের জন্য দায়িত্ব দিয়েছিলাম। আমি বারবার বলেছিলাম যা করবি ভেবে করবি। আসলে ভাই, ও আমাকে বলেছিল যে যাদেরকে মারতে আমাকে নিয়ে যাচ্ছে তারা নাকি ওর গার্লফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করেছে, তারা নাকি মেয়েদের সাথে খারাপ কাজ করে। বাহ আকাশ, তুই নিজের সব গুণ আমার উপর দিয়ে দিয়েছিস। তন্ময় চেয়ারে বসে তারপর মারুফ তার দিকে একটি সিগারেট এগিয়ে দেয় এবং সে সেটা জ্বালিয়ে টানতে থাকে। মারুফ ভাই, আমি আপনাকে এজন্য আনিনি। কে ও? আপনি না পারলে আমি মেরে দেব। এই কথা বলে আকাশ তার কাছে থাকা বন্দুকটি বের করে তন্ময়ের দিকে তাক করে এবং যে মুহূর্তে ট্রিগারে চাপ দিবে ঠিক সেই সময় মারুফ একটি গুলি চালায়, যা তার ডান হাতে লাগে এবং বন্দুকটি পড়ে যায়। আকাশ ব্যথায় কোকাতে থাকে। আমায় মারবি তুই? আমায় মারা ক্ষমতা তোদের নেই। কে তুই? কে আমি শুনবি? শোন তাহলে, আমি হলাম রাফেল। তন্ময়ের মুখে রাফেল নামটি শোনার পর আকাশ প্রচণ্ড রকমের চমকে যায় এবং তার মনে ভয় বাসা বাঁধতে থাকে। আবির এতক্ষণ চুপচাপ সব দেখতেছিল, শুনতেছিল, সবটা তার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু সে যখন জানতে পারল যে তন্ময়ই হলো রাফেল, তখন সে অবাকের চরম সীমায়। জঙ্গলের বাঘেরা শিকার খুব ভালো করে, নিজেদেরকে তারা বনের রাজা ভাবতে থাকে, কিন্তু তারা ভুলে যায় যে বাপেরও বাপ থাকে। তারা ভুলে যায় তাদের রাজা সিংহের কথা, যার একটি থাবা তাদের প্রাণ কেড়ে নিতে পারে। সিংহ যখন তখন হিংস্রতা দেখায় না, সিংহ যখন তখন হিংস্রতা দেখায় না, তবে যখন দেখায় তখন সে ভালো মন্দের কোনো বিচার করে না। তার কাছে যা ভালো মনে হবে সে সেটাই করবে। আজকে তোর শেষ দিন। তোকে আমি নিষেধ করেছিলাম মেয়েদেরকে সম্মান করতে শেখ। মেয়েরা হলো পৃথিবীর সৌন্দর্য, আর সেই সৌন্দর্যের অপমান আমি দেখতে পারবো না। আজ তুই মরবি আমার হাতে, তারপর তোর বাবা। মারুফ তন্ময়ের হাতে একটি বন্দুক এগিয়ে দেয়। আমায় ক্ষমা করে দে। আকাশ পুরো কথা বলতেও পারল না, কারণ তন্ময় তার দিকে বন্দুকটি তাক করে ট্রিগারে চেপে দিয়েছে এবং একটি বুলেট ঝড়ের বেগে বেরিয়ে তার কপাল ফুটো করে বেরিয়ে গেল। পড়ে থাকলো শুধু আকাশের নিত দেহ। আবির পুরো হতবাক হয়ে রয়েছে, তার চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল। সহজ সরল ভোলাভালা ছেলেটা নাকি রাফেল, নিরীহ ছেলেটা নাকি হিংস্র প্রকৃতির ব্যক্তি। শোন মারুফ, কি করতে হবে জানিসই তো? হ্যাঁ ভাই জানি। ঠিক আছে, তোরা থাক, আমি গেলাম। আবির চলো। এ বলে তন্ময় সে গোডাউন থেকে হাঁটা দেয়, পিছে পিছে আবির আসতে থাকে। তন্ময় এবং আবির এত রাতে দুজন হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, কারোর মুখে কোনো কথা নেই। দুজনে চুপচাপ হেঁটে চলেছে। নীরবতার অবসান ঘটিয়ে তন্ময় বলে, কেমন আছো আবির? এই তো ভালো আছি। আমি কিছু কথা বলতে চাই।
হুম, নির্ভয়ে বলো। সহজ সরল ছেলেটা কিভাবে এতটা হিংস্র হতে পারে? হা 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 হা। পরিস্থিতি সবাইকে পরিবর্তন করে দেয়। তুমি কি সত্যি রাফেল? হ্যাঁ, আমি রাফেল। আমাকে আজ পর্যন্ত কোনো সাধারণ মানুষ দেখেনি। যারা দেখেছে তারা মরেছে, শুধু তুমি একমাত্র দেখলা। তাহলে আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? কারণ আমি জানি তুমি কাউকে কিছু বলবে না। আচ্ছা, বলবো না, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমি যা দেখলাম, আমি যা শুনলাম, তা কি আদৌ সত্যি, নাকি আমি ভুল দেখলাম, ভুল শুনলাম? তুমি যা যা দেখেছ এবং শুনেছ সবই সত্যি। আমার এখন ভয় করছে তোমার সাথে হাঁটতে। হা 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 হা। কোনো ভয় নেই। আচ্ছা, তোমার এই পথে আসার কারণ কি? কারণ আচ্ছা চলো তোমাকে বলি। এই কথা বলে তন্ময় রাস্তার ধারে একটি গাছের নিচে বসে এবং সেখানে আবিকেও বসতে বলে। মাথার উপরে চাঁদের আলোতে চারিদিকটা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে। এরপর তন্ময় আবিকে পুরো ঘটনা খুলে বলে যে কিভাবে একটি সহজ সরল রাফেল হয়ে উঠল। তন্ময় পুরো ঘটনা বলার পর আবিরের দিকে তাকায় এবং দেখতে পায় তার চোখের কোনো জল জমা হয়েছে। আমি আর কিছু বলবো না। তুমি যেভাবে কাজ করছো তাতে আমি সমর্থন করি। আমি যদি তোমার কোনো উপকারে আসতে পারি, আমায় অবশ্যই বলো। মহসিন আঙ্কেলের এই ত্যাগ আমি সারা জীবন মনে রাখবো। তন্ময় আবিরের কাঁধে হাত রাখে, এরপর একটু মুচকি হাসি হাসে। তবে এবারের হাসির মধ্যে ছিল না কোনো ভয়ানক কিছু ইঙ্গিত। এবারের হাসির মধ্যে ছিল আবেগের বহিঃপ্রকাশ। এই হাসিটি ধারণ করে রেখেছিল কত বছরে জমে থাকা আবেগ। কতটা ক্লান্তির অবসান ঘটল এই হাসির মধ্য দিয়ে। তন্ময় এবং আবির নিজেদের মধ্যে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। রাত্রি ৩টা। নীরা এখনও ঘুমাতে পারছে না। তার ঘুম না আসার কারণ তন্ময়। তার বাবা এত চেষ্টার পরও তন্ময়কে খুঁজে পায়নি। নীরা মনে মনে বলতেছে, একটা বার যদি সুযোগ পাই তোমায় দেখার, নিজের সব মনের কথা উজাড় করে বলবো। অনেক মায়ায় পড়ে গেছি তোমার তন্ময়, খুব করে যে ভালোবেসে ফেলেছি তোমায়। নীরার মতো একটা মেয়ে যে কোনো ছেলের জন্য এতটা পাগলামি করতে পারে তা সত্যি আশ্চর্যের। তার এসব প্রেম ভালোবাসা নিয়ে কোনো প্রকার আকর্ষণ ছিল না, কিন্তু সে তন্ময়ের প্রতি এতটা দুর্বল হলো কি করে? মায়া বড় অদ্ভুত জিনিস। কাউকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়ে দেবে যদি মানুষটা সঠিক হয়, আর যদি মানুষটা ভুল হয় তাহলে পাগলের খাতায় নাম চলে যাবে। এজন্য সবার নিজের মায়াকে কন্ট্রোলে রাখা উচিত। নীরা ভার্সিটিতে তার বান্ধবীদের সাথে বিষণ্ণ মনে ক্যাম্পাসে বসে আছে, অপেক্ষা করছে কোনো একজন ব্যক্তির, আর সে হলো তন্ময়। নীরা, মন খারাপ করিস না। বাস্তবতা মেনে নে, হয়তো সত্যিই তন্ময় করা। চুপ, বাজে বাজে কথা একদম বলবি না তোরা। ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। ওই দেখ, আবির আসছে, কিন্তু তন্ময় কোথায়? এরা নিজেদের মধ্যে কথা বলতেছিল, এমন সময় তানিয়া বলে ওঠে যে দেখ, আবির আসছে। নীরা ভার্সিটি গেটের দিকে তাকায়, দেখতে পায় যে সত্যি সত্যি আবির আসতেছে। সে আর কিছু না বলে ভেবে আবির দিকে জোরে জোরে হেঁটে যেতে থাকে। আবিরের কাছে যাওয়ার পর নীরা অনেকটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো? তন্ময় কোথায়? হ্যাঁ, আমরা ঠিক আছি, তন্ময়ও ঠিক আছে। তবে ও মনে হয় কয়েকদিন ভার্সিটিতে আসবে না। ও আসলে অনেক মার খেয়েছে তো, তাই। আকাশ আমাদের মেরে ফেলতে চাইলেও অনেক আকুতি মিনতি করার পর ও আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দেয়। ও আচ্ছা, বুঝলাম। তন্ময় তাহলে সুস্থ আছে তো, তাই না? ও কি ডাক্তার দেখিয়েছে? ও এখন আগের থেকে সুস্থ আছে, তবে মনে হয় না যে ডাক্তার দেখিয়েছে। হয়তো কোনো ফার্মেসি থেকে কোনো মতে ব্যান্ডেজ করে নিয়েছে শুধু। কি বলছো কি? ও এমন কেন? ওর এখন ভালো ট্রিটমেন্ট দরকার। ওর কন্ট্যাক্ট নম্বর আছে কি তোমার কাছে? হ্যাঁ আছে। আমায় দাও তো প্লিজ। আচ্ছা নাও। এ বলে আবির তার পকেট থেকে ফোনটি বের করে এবং সেখান থেকে তন্ময়ের নাম্বারটি খুঁজে বের করে নীরাকে দিতে থাকে। 01847। নীরা আবিকে ধন্যবাদ দিয়ে ভার্সিটি থেকে তার গাড়ি নিয়ে বের হয়ে যায়। রেহানা খান তার মেয়ের রুমে খাবার দিতে গিয়ে শুনতে পান, হ্যাঁ, সবকিছু প্ল্যান অনুযায়ী চলছে। তন্ময় বদলা নিবে, একে একে সবাই মরবে, কারণ রাফেলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। তন্ময়ের বোন আসলে সবটা জানে তন্ময়ের বিষয়। রেহানা খান সবটা শুনতে পান এবং তৎক্ষণাৎ ঘরের ভিতর প্রবেশ করে এবং রাইসাকে বলতে থাকে, কার সাথে কথা বলতেছিলি তুই? রাইসা কিছুটা ভয় পেয়ে যায়
এমন ঘটনায় সে মনে মনে ভাবতে থাকে, তাহলে মা কি সবটা জেনে গেল? কই, কারোর সাথে না তো। তোকে আমার কসম, সবটা সত্যি সত্যি বল। মায়ের এমন কথাই রাইসা আর মিথ্যা বলতে পারে না। আসলে মা, তন্ময়ী হলো রাফেল এবং সে আমাদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই মূলত শহরে গিয়েছে এবং সেই নিয়েই ছাড়বে। রাইসা তার মাকে সব ঘটনা খুলে বলে এবং পুরো ঘটনা শোনার পর রেহেনা খান রাইসার গালে জোরে থাপ্পড় মারে। তোদের আমি বারবার করে নিষেধ করেছিলাম এইগুলোর মধ্যে যেতে না। আমি আমার স্বামীকে হারিয়েছি, এখন আর ছেলেকে হারাতে চাই না। তুই তোর বড় আপু, তুই ওকে বাধা দিতে পারিসনি। দাঁড়া, আমি ওকে এখনই গ্রামে নিয়ে আসবো। ওকে আর পড়াশোনা করার কোনো দরকার নেই। আমার ছেলে এতটা হিংস্র কিভাবে হলো? মানুষ খুন করতে শিখে গেছে সে। এটাই কি তার বাবার আদর্শ ছিল? এবার রাইসা বলতে থাকে, এক সাহসী বীরের ছেলে মেয়ে হয়ে তুমি আমাদেরকে ভীরুর মতো ঘরে থাকতে বলতেছো? যে দেশের জন্য আমাদের বাবা প্রাণত্যাগ করেছে, সেই দেশকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখতে তুমি কি চাইছো? যে আমার বাবাকে যারা নির্মমভাবে খুন করেছে তারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াক? এত বছরের অপেক্ষা, এত বছরের চেষ্টা, এত বছরের পরিশ্রম সব নিমিষে ধ্বংস হয়ে যাক? তুমি জানো আমার বাবার আদর্শ আজও কতজন ধারণ করে? দেশের মধ্যে কত অরাজকতা চলতেছে, এমনকি এই দেশকে ধ্বংস করে দেওয়ারও পরিকল্পনা চলতেছে। এই দেশে একজন দরকার মহসিন খানের মতো একজন সাহসী ব্যক্তি, সাহসী দেশপ্রেমী। মেয়ের কথা শুনে রেহেনা খানের চোখে জল চলে এসেছে। সে মনে মনে ভাবতেছে, ঠিকই তো, যে মানুষটা দেশের জন্য প্রাণ দিল, তার ছেলে মেয়েদের আমি এদের কিভাবে ভীরুর মতো ঘরে রাখবো? তার লড়ুক, দেশকে বাঁচাক। ঠিক আছে, তোরা যা করতেছিস করে যা, শুধু একটাই কথা মাথায় রাখবি, আমি যে সব কিছু জেনে গেছি এটা তুই তন্মাকে বলবি না। আর আমার দোয়া সব সময় তোদের সাথেই আছে। তোদের বাবার খুনিদের তোদের থেকেও নির্মমভাবে মৃত্যু প্রদান করবি তোরা। হ্যাঁ মা, এবার তুমি ঠিক বলেছো। তন্ময়ের ঘুমের অবসান ঘটে একটি ফোন কলের আওয়াজে। ঘুম যাওয়ানোর চোখে সে ফোনটা হাতে নিয়ে দেখে যে আননোন নাম্বার থেকে একটি কল এসেছে, যেটি করেছে নীরা। তন্ময় ফোনটি রিসিভ করে এবং একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। হ্যালো, আমি কি তন্ময়ের সাথে কথা বলতেছি? হ্যাঁ, আমি তন্ময়। আপনি কে বলুন তো? আমি নীরা। কোন নীরা? আমায় চেনো না? মনে করতে পারছি না তো ঠিক করে। ভার্সিটিতে আমরা একসাথে পড়ি। ও আচ্ছা, এখন মনে পড়েছে। হঠাৎ আপনি কল করলেন যে? কই আছো তুমি? বাসায়। তোমার বাসার ঠিকানা দাও। কেন? দাও বলছি। আচ্ছা, এই নিন। তুমি এত দূরে থাকো কেন? এমনি, ভালো কোনো বাড়ি পাইনি। এটা আমার এক ফ্রেন্ডের বাসা। তাকে কোনো টাকা দেওয়া লাগে না, তার বাড়ি দেখাশোনাও করি, আবার ফেরিতেও থাকি। আচ্ছা থাকো, আমি আসতেছি। আপনি কেন আসবেন? পুরো কথা তন্ময় বলতে পারলো না। এর আগে নীরা ফোন কেটে দেয়। তন্ময় হয়তো ভাবতেছে যে নীরা হয়তো তার সাথে মজা করতেছে, তাই সে তার কথা মাথায় না নিয়ে আবার ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর তন্ময়ের বাড়ির গেটে নক করার শব্দ আসতেছে। সেই শব্দে আবারও তন্ময়ের ঘুম ভেঙে যায়। তার পরনে শুধু একটা হাফ প্যান্ট। গায়ে ধীর গতিতে গেট খুলে বিরক্ত নিয়ে বলে, কে রে এই সময়? তন্ময়ের সামনে তাকিয়ে দেখে যে নীরা দাঁড়িয়ে আছে, তার সাথে রয়েছে একজন ডক্টর। তন্ময় নীরার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে এবং নীরা অবাক হয়ে তন্ময়ের দিকে তাকিয়ে আছে। হাফ প্যান্ট পরা, খালি গায়ে দাঁড়িয়ে থাকা তন্ময়ের সিক্স প্যাক সুটাম দেহ নীরার কাছে অনেক আকর্ষণীয় লাগছে। তার কাছে এলোমেলো চুলে তন্ময়কে আজ অনেক বেশি সুদর্শন লাগছে। তার মনে কোনো এক অনুভূতির নাড়া দিয়ে ওঠে। তন্ময়ও অবাক হয়ে তাকিয়ে আছে। কি মায়াবী চাহনি, সে মনে মনে ভাবতে থাকে। নীরা সত্যি চলে এসেছে। নীরা এখনো তার দিকেই তাকিয়ে আছে। নীরা, আপনি? তন্ময়ের কথায় নীরার ঘোর ভাঙে। নীরা তার কল্পনা থেকে বেরিয়ে বাস্তবে ফেরে। আপনি হঠাৎ, সাথে আবার ডক্টর মনে হচ্ছে। সব বলবো, কিন্তু বাইরে দাঁড়িয়ে থেকে সব কথা শুনবে নাকি? ও সরি, ভিতরে এসে বসুন। তন্ময় তাদেরকে তার রুমে নিয়ে যায় এবং সেখানে বসতে বলে। তারপর সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটি টি শার্ট পরে তাদের সামনে আসে। নীরা দেখতে পায় তার শরীরে আঘাতপ্রাপ্ত কাটা অংশগুলোতে সাধারণভাবে ব্যান্ডেজ করা। তো হঠাৎ এখানে? তোমার ট্রিটমেন্ট করাতেই আসছি, ডক্টরকে নিয়ে। কিসের ট্রিটমেন্ট? আমি তো সুস্থ আছি।
তা তো দেখতেই পাচ্ছি। তুমি এখন চুপচাপ এখানে বসো। ডক্টর, আপনি জায়গাগুলো ড্রেসিং করে দেন এবং কি কি করা লাগে ওগুলো করুন। ওকে ম্যাম। তন্ময় গিয়ে নীরার পাশে বসে এবং ডাক্তার তার চেক আপ করতে থাকে। ডক্টর যখন ড্রেসিং করতেছিল তখন তন্ময়ের কাটা অংশগুলো জ্বলতেছিল। তন্ময় এক প্রকার যন্ত্রণা অনুভব করছিল, জানিরা বুঝতে থাকে এবং তন্ময়ের ডান হাতের উপর সে হাত রাখে। তন্ময় এমন ঘটনায় শিহরিত হয়ে যায়, সঙ্গে অবাকও। তন্ময় নীরার চোখের দিকে তাকায়। নীরার চোখ যেন তাকে কিছু বলছে। নীরার চোখে যেন সে দেখতে পাচ্ছে তার প্রতি এক আকর্ষণ। ডক্টর ড্রেসিং করা শেষে বলে, নীরা ম্যাম, ওনার ট্রিটমেন্ট শেষ হয়েছে, শুধু এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন ওনাকে, তাহলেই হবে। ওকে ডক্টর। আমি তাহলে এখন আসছি। ঠিক আছে। এরপর ডক্টর সেখান থেকে চলে যায়। তন্ময়, তোমার ঘর এত অগোছালো কেন? না মানে বুঝেছি বুঝেছি। এখন রেডি হও এবং আমার সাথে চলো। কই যাব? ঘুরতে যাব। কিন্তু কোনো কিন্তু না, রেডি হও। তন্ময় আর না করে না, সে নিজেকে রেডি করে নীলার সঙ্গে তার গাড়িতে করে বেরিয়ে পড়ে। চারিদিকে শোরগোল পড়ে গেছে, কারণ এবার পাওয়া গিয়েছে এমপি সাহেব রফিকের ছেলের লাশ, আর যার খুন করেছে রাফেল, এবং তার লাশের পাশে লেখা ছিল ইউ আর দ্য নেক্সট টার্গেট, যা সচরাচর লেখাই থাকে। তবে এবারে আরেকটি বিশেষ লাইন লেখা ছিল, সেটি হলো নারীদেরকে সম্মান করুন। রফিক তার ছেলের লাশের পাশে বসে আছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আজমল সাহেবও এসেছেন, রাফিনও এসেছে। আজমল সাহেব এসে রফিককে সান্ত্বনা দিচ্ছেন। রফিক ওনার ছেলের লাশের পাশে বসে বলতেছে, তোর এই অবস্থা কে করেছে? তোকে আমি নির্মমভাবে মারবো, কুত্তার মতন মারবো তোকে। রাফেল, তুই শেষ। রফিক, যা হয়েছে হয়েছে, এবার আমাদের সামনের দিকে এগোতে হবে। রাফেলের মাংস কোত্তাকে দিয়ে খাওয়াবো। চারিদিকে মিডিয়াতে ভরে গিয়েছে। বর্তমান এমপি সাহেব তার ছেলেকে হারিয়েছেন আজকে, আর তার ছেলের মৃত্যু ঘটেছে রাফেলের হাতে। এখনো কি প্রশাসন চুপ থাকবে? আজকে মন্ত্রী আশরাফুল রফিকের এখানে আসবে সমবেদনা জানাতে। কিছুক্ষণের মধ্যেই কয়েকটি গাড়ি প্রবেশ করে ভিতরে, যার মধ্যে একটি গাড়িতে রয়েছে মন্ত্রী আশরাফুল। মন্ত্রী আশরাফুলকে এগিয়ে নিতে তার দিকে এগিয়ে যায় আজমল সাহেব। আশরাফুল গাড়ি থেকে নামলেন। আজমল সাহেব মন্ত্রীকে পুরো নিরাপত্তা দিয়ে ভিতরে আনতেছে। মন্ত্রীকে তার বডিগার্ডরা ঘিরে রেখেছে। আশরাফুল রফিকের কাছে আসে এবং দেখতে পাই রফিকের সে কান্না জড়িত মুখ। ছেলের শোকে সে প্রায় পাগল। আশরাফুল তাকে সান্ত্বনা দেয় এবং বলে, আর 3 দিন পর আমার যে সম্মেলনটি হবে তার আগেই আমি রাফেলকে শেষ করে দেব, এটা আমার প্রতিজ্ঞা। তোমরা শুধু আমার কথা মেনে চলো, আমি বদলা নেব। রফিক মন্ত্রী আশরাফুলের কথায় সম্মতি জানায় এবং আজমল চৌধুরীও চাই এই রাফেলকে বাড়তে দেওয়া যাবে না, তার সময় ঘনিয়ে এসেছে। তন্ময় এবং নীরা নদীর একটি পারে দুজন বসে আছে। কেউ কারোর সাথে এখনো অবধি কোনো কথা বলেনি। নীরবতার অবসান ঘটিয়ে নীরা তন্ময়কে বলে, আচ্ছা, যদি জানতে পারো যে কেউ তোমাকে ভালোবাসে তখন তুমি কি করবা? নীরার এমন প্রশ্নে তন্ময় কিছুটা অবাক হয়ে তারপর সে বলতে থাকে, ভালোবাসা তো খারাপ নয় যে কেউ ভালোবাসতে পারে। ভালোবাসা যে শুধু দুইজনের মধ্যেই হয় বা দুজনকেই একে অপরকে ভালোবাসতে হয় এটার তো কোনো মানে নেই। ভালোবাসা তো একতরফাও হয় যদি দুটি মানুষের সম্মতি না থাকে। কেবলমাত্র যদি একটি মানুষই ভালোবেসে যেতে চায় তা তো সে যেতেই পারে। তবে আমায় কে ভালোবাসবে? আমার মতো গরিব ছেলেকে কে ভালোবাসবে? যদি বলি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তখন কি করবে? তখন কিছুই করার নেই, কারণ এটা কোনোদিনই সম্ভব না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর এটা আমি অনুভব করি। যখন আকাশ তোমাকে ওইভাবে মারতেছিল, তখন যখন তোমাকে ওরা তুলে নিয়ে গেল, তখন সেদিন রাতে আমি অঝরে কেঁদেছি জানো। শুধু একটি বার তোমায় দেখার আশায় মায়ায় পড়ে গেছি। তোমার সরলতা, তোমার কথাবার্তা, তোমার সব কিছুর ওপর ভালোবাসি তোমায় আমি। ফিরিয়ে দিও না। জীবনে কোনোদিন কাউকে এভাবে বলিনি। তুমি আমার জীবনে প্রথম প্রেম। যদি তুমি নাও করো, মারা যাব না এটা ঠিক, তবে বেঁচে থেকেও যে মরে যাব। আজীবন তোমায় ভালোবেসে যাব। মনের মাঝে তন্ময় নামটি
লেখা থাকবে। নীরার কথা শুনে তন্ময় অবাক হয়। সে কি বলবে কিছু বুঝতে পারছে না। সে অনুভব করে নীরার প্রতি একটি আকর্ষণ। তন্ময় বলতে থাকে, আমার ক্যারেক্টার দুইটা, একটা সরল আর একটা হিংস্র। আমি একজন ভিলেন। আমার কাজের ধরনগুলো ভিলেনের মতো, তবে কাজের যে ফলাফলটা আসে না ওইটা কোনো হিরোরাও করতে পারে না। তুমি এখন যেভাবে বলতেছো, আমার আসল পরিচয় জানার পর আর এভাবে বলতে পারবে না। তখন হয়তো ঘৃণা করবে আমায়। তবে হ্যাঁ, আমি তোমায় বলবো আমার আসল পরিচয়। কি সব বলছো? কি তোমার আসল পরিচয় বলো আমায়। তন্ময় নীরাকে তার সমস্ত ঘটনা খুলে বলে। তারপর আকাশকে যেভাবে মেরেছে সেগুলো সব খুলে বলে। তারপর সে বলে, মন সবারই আছে, আমারও আছে। যেখানে সেখানে মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে। কিন্তু যখন সেই মনটা আমার হিংস্র ক্যারেক্টারে চলে আসে, তখন সেখানে মায়া, দয়া, ক্ষমতা আসতে চাইলেও আসতে পারে না। তোমায় সবটাই বললাম। তুমি যদি চাও আমায় ধরিয়ে দেবে পুলিশের কাছে, দিতে পারো। তবে এখন না, আমি আমার মিশন কমপ্লিট করব। তার আগে আমায় কেউ ধরিয়ে দিতে পারবে না, কারণ রাফেলকে ধরার ক্ষমতা কারণ নেই। তন্ময় এবার নীরার দিকে তাকায়। মেয়েটা অনেক মনোযোগ দিয়ে ঘটনাগুলো শুনতেছিল। আর এই ঘটনাটা এমন যে কেউই শুনুক না কেন তার চোখে জল আসবে। নীরার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমি একজন সঠিক মানুষের প্রতি আকৃষ্ট হয়েছি, যার মনে রয়েছে মানুষের ভালো করার চিন্তা, দেশকে বাঁচানোর চিন্তা, যে কিনা ধারণ করে বীর দেশপ্রেমিক মহসিন খানের আদর্শ। আমি কেন তোমায় ধরিয়ে দিব? তুমি যা করছো তার সঙ্গে আমি একমত। 11 বছর বয়সে যখন কোনো ছেলে তার বাবাকে হারায়, তখন তার অবস্থাটা ঠিক কি হতে পারে এইটা হয়তো তোমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। তবে যারা শুনবে তারা কিছুটা অনুভব করতে পারবে এই যন্ত্রণা। আমি তোমার পাশে থাকতে চাই, ভালোবেসে। বোঝার চেষ্টা করো, আমার জীবন অনিশ্চিত। আমি কখন আছি কখন নেই তার কোনো নিশ্চয়তা নেই। আমি চাই না আমার সঙ্গে কোনো একটা নিরপরাধ নিরীহ মেয়ের জীবনে জড়িয়ে যাক। আমি জানি না এত কিছু। আমি তন্ময় নামের একটা ছেলেকে ভালোবেসেছি এবং তাকে ভালোবেসেই যাব। পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। আমি জানি না এত কিছু। আমি তন্ময় নামের একটা ছেলেকে ভালোবেসেছি এবং তাকেই ভালোবেসেই যাব। তন্ময় কি বলবে খুঁজে পাচ্ছিল না, কারণ মেয়েটার পাগলামো তাকে বারবার ভাবাচ্ছে। তন্ময় হয়তো কোনো জায়গায় নীরার প্রতি দুর্বল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে থাকতে চাও, থেকে যাই। তবে আমি কোন দিন আছি কোন দিন নেই এর নিশ্চয়তা নেই। তবে আমি যেদিন ওদের ধ্বংস করব, তারপর আমি এগুলো সব কিছু ছেড়ে দেব। সাধারণ মানুষ হয়ে আমার মায়ের কাছে ফেরত যাব তোমাকে নিয়ে। নীরা খুশি হয়ে তন্ময়কে জড়িয়ে ধরে। তন্ময় আশঙ্কিক এই ঘটনায় অনেক অবাক হয়। নদীর পাড়ে তারা ছাড়া রয়েছে আরও অনেক মানুষ, সবাই তাকিয়ে রয়েছে তাদের ভালোবাসা। তন্ময় ও তার দুই বাহু দিয়ে নীরাকে জড়িয়ে ধরে। দুজন দুজনের ভালোবাসায় বিভরিত আজ। আর হিংস্র ব্যক্তির মনে ভালোবাসা উদয় হলো। হঠাৎ তন্ময়ের ফোনে একটি কল আসে। সে নীরাকে নিজের থেকে ছাড়িয়ে ফোনটি রিসিভ করে। ভাই, এবার ওরা সবাই মিলে রাফেলের পেছনে লেগেছে। এতদিন হালকাভাবে নিচ্ছিল, কিন্তু এবার তারা বুঝে গেছে রাফেল কোন সাধারণ কিছু নয়। এটা ধ্বংসাত্মক একটি ব্যক্তিত্ব। আশরাফুল এবার 3 দিনের মধ্যে বড় কিছু একটা করতে চলেছে। আমাদের এখন আরও ভয়ঙ্কর হতে হবে। তাদের লোকদের মারার কাজ আরও বাড়িয়ে দিতে হবে। শোন, এবারের লড়াইটা হবে অন্তিম লড়াই। এবার দেশে থাকবে সন্ত্রাসী, আর না হয় দেশ থেকে উঠে যাবে তারা। এখন ফোন রাখছি, তোরা তোদের কাজ করতে থাক। এই কথা বলে তন্ময় ফোন কেটে দেয়। নীরা এতক্ষণ শুধু তাদের কথা শুনতেছিল। তারপর সে প্রশ্ন করে, কি হতে চলেছে? ভয়ানক মৃত্যুর খেলা শুরু হতে চলেছে এখন। আমি এই কয়েকদিন আর ভার্সিটিতে আসবো না। যদি বেঁচে থাকি তারপরে আবার দেখা হতে পারে। আর যদি আর দেখা না পাও, ভাববে আমি মারা গেছি। আর একটা কথা, আমিও তোমাকে ভালোবাসি। তন্ময় নীরাকে আর কিছু বলার সুযোগ দেয় না। সে সেখান থেকে পিছু করে হাঁটা দেয় এবং ধীরে ধীরে নীরার চোখের অগোচরেই হারিয়ে যায়। নীরা থ মেরে দাঁড়িয়ে আছে।
দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনে একটা প্রশ্ন, তবে কি এটাই ছিল তার সঙ্গে তন্ময়ের শেষ দেখা? নীরব সেখানে আর দাঁড়ায় না। কিছুক্ষণ পর সেও তার বাড়িতে চলে যায়। দেখতে দেখতে এভাবে 2 দিন কেটে যায়। আর এই 2 দিনে রাফেল অর্থাৎ তন্ময় আশরাফুলের আরও 5 জন লোককে মেরে দেয়। সারা দেশের মানুষ প্রশাসন এখন আতঙ্কিত, সবাই চিন্তিত রাফেলকে নিয়ে, কারণ দেশের হত্যাযজ্ঞ চালাচ্ছে সে। তবে সে মারছে, কিন্তু অপরাধীদের যেটা সাধারণ মানুষ বুঝতেছে না। কাল আমাদের 150 জন নারী পাচার করার কথা রয়েছে, তার মধ্যে 149 জন হয়েছে আর একজন এখনো বাকি রয়েছে। যেভাবেই হোক আর একজনকে জোগাড় করো। আর কালকে এই পাচারের সময় আমি নিজে থাকব তোমাদের সাথে। এই পাচার হওয়ার সাথে সাথে দেশের 4টি জায়গায় বোম ব্লাস্ট হবে। এই পাচারের সঙ্গে দেশ থেকে আরও 2 ট্রাক অস্ত্র বাইরের দেশে যাবে। ঠিক আছে স্যার, আমরা আরেকজনকে জোগাড় করছি। এ বলে রফিক তার লোকেদেরকে গ্রামের দিকে পাঠিয়ে দেয় আর আরেকজন মেয়েকে জোগাড় করে। রফিকের লোকগুলো চলে যায় তন্ময়ের মা এবং আপু যে গ্রামটাতে রয়েছে সেখানে। দুপুরের সময় তন্ময়ের বোন রাইসা তার কাজ ছেড়ে বাড়িতে ফিরছে। হঠাৎ করে এসে একজন লোক তার মুখে রুমাল চেপে ধরে, যার ফলে রাইসা অজ্ঞান হয়ে যায়। এই লোকটি ছিল রফিকের লোক। আরেকজনকে জোগাড় করতেই তন্ময়ের গ্রামে চলে এসেছে তার বোনকে নিয়ে গেল। এখন তাদের 150 জন পূর্ণ হয়েছে। এখন কালকে হতে চলেছে ভয়ানক দৃশ্য। একে তো 150 জন নারীর জীবন সংকটে, তার মধ্যে দেশের 4টি জায়গায় আবার বিস্ফোরণ হবে যদি মিশনটি সফল হয়। তন্ময়ের ফোনে একটি কল আসে এবং ফোনটি করেছে তার মা। ফোনটা রিসিভ করার পর তার মা কাঁদতে কাঁদতে বলে, বাবা, তোর আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে, আর দেশে একের পর এক নারী অপহরণ হচ্ছে। আমার খুব ভয় লাগতেছে, আমি সহ্য করতে পারছি না। বলছো কি তুমি এসব? তুই কিছু একটা কর। আচ্ছা, তুমি ফোন রাখো, আমি দেখছি। এই ফোন রাখতে না রাখতে তন্ময়ের ফোনে আবার একটা ফোন আসে। ভাই, ভয়ানক এক খেলা চলছে। 150 জন নারী কাল পাচার হবে। দেশের বিভিন্ন স্থানে কালকে বিস্ফোরণ হবে। কি বলছিস তুই? হ্যাঁ ভাই। কালকের পর ওদের অস্তিত্ব আর দুনিয়াতেই থাকবে না। ওরাই হয়তো আমার আপুকে অপহরণ করেছে। কি? রাইসা আপু অপহরণ হয়েছে? হ্যাঁ, এবার ওরা দেখবে হিংস্রতা কাকে বলে। ফোন রাখছি। স্যার, সবকিছু রেডি, এখন শুধু কালকের অপেক্ষা। মহসিন খানের কথা মনে আছে তোমাদের? ওর কথা মনে থাকবে না? অনেক জ্বালিয়েছে আমাদের। ওর সাথেই কোনো একটা লিঙ্ক আছে এই রাফেলের। কি বলছেন স্যার? হ্যাঁ, আমি সব জানি। এই জন্যই তো আমি তোমাদের বস। তোমরা যতগুলো মেয়েকে ধরে এনেছো তাদের মধ্যে একজন রয়েছে মহসিন খানের মেয়ে। কি বলছেন? কি ঠিকই বলেছি। কালকে রাফেল আসবে, মাথায় রেখো। আর কালকেই হবে তার শেষ দিন। টিভিতে এখন একটি নিউজ ঘুরে বেড়াচ্ছে। দেশের প্রশাসন এর অবস্থা কি মুখ থুবড়ে পড়বে। সাদেশে 1 শতাধিকের বেশি নারী নিখোঁজ। পুলিশ পারছে না কোনো সমাধান দিতে, পারছে না কাউকে খুঁজে বের করতে। এমনিতেই আতঙ্কে ছিল রাফেলের, কখন কে কোথায় খুন হয়ে যায়। এখন আবার দেশ থেকে নারী অপহরণ। তবে কি এই কাজগুলো রাফেল করছে নাকি অন্য কেউ? মেয়েদের বাবা মারা আজ সন্ধ্যান, কোথায় গেলে তারা তাদের মেয়েকে খুঁজে পাবে? হঠাৎ করে দেশে এরকম অজারকতা সৃষ্টির পেছনে কারণ কি? দেখতে দেখতে সেদিনটাও কেটে গেল। দিন গড়িয়ে রাত নামলো। চারিদিকটা নিস্তব্ধ। রাত 1টা। তন্ময়ের বাড়ি থেকে একজন মাস্ক পরা ব্যক্তি বেরিয়ে বাইকে বসলো। তীব্র গতিতে বাইক চালাতে লাগলো এবং এই ব্যক্তিটি হলো রাফেল অর্থাৎ তন্ময়। বেড়েছে আজ সে তার অন্তিম শিকারের উদ্দেশ্যে। আজ হয় সিংহ শিকার করবে, নয়তো সে রাজত্বে নতুন রাজা আসবে। তন্ময়ের মুখে মাস্ক, হাতে গ্লাভস, পুরো রাফেলের লুকে সে বেরিয়েছে। কিরে, তোদের কাজ কত দূর? এই তো স্যার, হয়ে গেছে। এখন আমরা গাড়ি নিয়ে বের হব। তোরা এত ধীরে কাজ করছিস কেন বলতো? আচ্ছা ঠিক আছে, সব রেডি করে এখন বেরোবো। আশরাফুল, রফিক এবং আজমল সবাই আজকে এখানে উপস্থিত। তারা গাড়িতে সব মেয়েদেরকে তুলে এবং প্রস্তুত হয় গাড়িটি ছাড়ার জন্য। এমন সময় তাদের গোডাউনে একটি বাইক প্রবেশ করে এবং তার উপরে বসে রয়েছে রাফেল। ওর এইভাবে প্রবেশ করা দেখে বসে থেকে দাঁড়িয়ে যায় আশরাফুল, রফিক, আজমল। কে রে তুই? আমি হলাম তোদের চোখে ভিলেন। হিরো তো সবাই হতে চায়, কিন্তু ভিলেন কজন? আমার কাজের মাধ্যমটা হয়তো হতে পারে ভিলেনদের মতো, কিন্তু আমি যে যে কাজ করি তা কোনো হিরোও করতে পারবে না। আর এই ভিলেনের নাম রাফেল। আই অ্যাম দ্য রাফেল। রাফেল নামটা শুনতে ওখানে থাকা সবাই এক হাত
করে পিছিয়ে যায়, কারণ যার অপেক্ষায় তারা বসেছিল, যাকে নিয়ে তাদের ভয় ছিল, এখন তাদের চোখের সামনেই আশরাফুল হাসতে হাসতে বলে, আমি জানতাম তুই আসবি, তোর ব্যবস্থাও করে রেখেছি। আমাকে তোরা আটকাতে পারবি না। তুই আমার ছেলেকে মেরেছিস, এখন দেখ তোর কি অবস্থা করি। এই তোরা সবাই ওকে ঘিরে ধর। আশরাফুলের কথা মতো তার লোকেরা তন্ময়ের দিকে এগিয়ে আসতে থাকে। চারিদিক দিয়ে ঘিরে নেয় তাকে। তন্ময় একটু মুচকি হেসে তার পকেট থেকে স্নোকেন বল বের করলো এবং ছুঁড়ে মারল। পুরো পরিবেশটা সাদা ধোঁয়ায় ভরে গেল। যতক্ষণে ধোঁয়া কমল, আশরাফুলের সকল লোকেরা মাটিতে মৃত অবস্থায় শুয়ে আছে। আশরাফুল এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। মাত্র এতটুকু সময়ের মধ্যে সে কিভাবে এমনটা করলো। এখন শুধু দাঁড়িয়ে আছে আশরাফুল, আজমল এবং রফিক। নিমিষেই তো সব হাওয়া করে দিলাম, এবার কি করবি তোরা? আশরাফুল জোরে জোরে হাসতে থাকে, তারপর বলে, খেলা তো কেবল শুরু হয়েছে। এই কে আছিস, ওকে নিয়ে আয়। আশরাফুলের কথা শুনে একটা লোক একটা মেয়ের মাথায় বন্দুক ধরে সামনে নিয়ে আসে। যার মাথায় বন্দুক ধরা আছে সে আর কেউ নয়, সে হলো রাইসা। রাইসাকে দেখে তন্ময় থমকে যায়। আপু, আমি জানতাম যে এই রাফেল মহসিন খানের সঙ্গে জড়িত, আর এখন বুঝে গেলাম যে তুই ওনার ছেলে, কারণ আমি ধরে এনেছি মহসিন খানের মেয়েকে। তোর বাবাকে যেভাবে মেরেছি তোকেও ঠিক একইভাবে মারব। রিভেঞ্জ নিতে এসেছিস না? বেঘরে প্রাণটা দিবি। তোর বাবাকে বুঝিয়েছিলাম, বোঝেনি, এবার তোর পালা। এই কই তোরা, বেরিয়ে আয় এবার। আশরাফুলের কথা পর আরও অনেক লোক হাতে AK-47 নিয়ে বেরিয়ে আসে। তারা তন্ময়কে ঘিরে নেয়। তন্ময় তার হাতে থাকা বন্দুকটি ফেলে দেয় তার বোনের জন্য। বল, মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছা কি? স্যার, ওর কোনো শেষ ইচ্ছে শোনার দরকার নেই, বন্দুকটা আমার হাতে দিন, ওকে আমি মারতে চাই। দাঁড়াও রফিক, এত উতলা হয় না, একটু টাইম দাও, ওকে রয়ে শুয়ে মারবো। আশরাফুল উক্ত কথাটি বলতে একটি স্নেপারের গুলি চালার শব্দ শোনা যায় এবং রাইসার মাথায় যে বন্দুক তাক করেছিল সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর এক একে স্নেপার চলে সব দাঁড়িয়ে থাকা আবার আশরাফুলের লোকজন মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এক একে আশরাফুলের সকল AK-47ধারী লোকেরা মাটিতে লাশ হয়ে পড়তে থাকে। তারপর গোডাউনের ভিতর প্রবেশ করে অভ্র, প্রীতম, জয়, মারুফ এবং তাদের লোকেরা। তন্ময় জোরে জোরে হাসতে থাকে আর বলে, কি ভেবেছিলি জিতে যাবি এত সহজে? তা তো হবে না। রফিক এবং আজমল একে অপরের দিকে তাকাচ্ছে এবং ভাবতেছে এগুলো হচ্ছে কি। আশরাফুল কিছুক্ষণ চুপ থেকে বলতে থাকে, চল শেষ চালটা আমার দিয়েই দি, মারুফ। আশরাফুল মারুফের নাম নিতেই মারুফ বলে, ইয়েস বস। মারুফের ইয়েস বস বলার সাথে সাথে রাফেলের দিকে যত লোক ছিল সবাই রাফেলের দিকেই বন্দুক তাক করে, শুধুমাত্র অভ্র, প্রীতম, জয় বাদে। এই তোরা এগুলো কি করছিস? তোরা এরকম বেইমানি করতে পারিস না। তোদেরকে ভাই কত বিশ্বাস করেছিল, আর তুই আমাদের মধ্যে থেকে আমাদের লোকেদেরকে আমাদের বিরুদ্ধে নিয়ে গিয়েছিস মারুফ। তন্ময় অসহায় দৃষ্টিতে মারুফের দিকে তাকিয়ে আছে, কারণ যাকে সে বিশ্বাস করেছিল সে তাকে পেছন থেকে ছুরি মেরেছে। একবার বিশ্বাস ভাঙলে আর তার জোড়া লাগে না। চলো, অনেক হয়েছে তোদের ড্রামা, এবার তোরা উপরে যাবি। এই রফিক, তুমি নাকি মারবে একে? তাহলে তুমিই মারো, এই ধরো বন্দুক। রফিক তার হাতে বন্দুকটি নিয়ে তন্ময়ের দিকে তাক করে। যে মুহূর্তে রফিক ট্রিগার চাপ দেবে সেই সময় খুব জোর গতিতে একটি মোটরসাইকেল গোডাউনের ভিতর প্রবেশ করে। মোটরসাইকেলে বসে থাকা ব্যক্তির মুখেও মাস্ক পরা। আগন্তুক ব্যক্তিটি তার হাতে থাকা বন্দুকটি দিয়ে রফিকের হাত বরাবর গুলি চালায় এবং রফিকের হাত থেকে তার বন্দুকটি ছিটকে পড়ে যায়। আগন্তুক ব্যক্তিটির সাথে একটি ব্যাগ ছিল, সেখান থেকে এসে 4টে AK-47 বের করে তন্ময়ের দিকে ছুঁড়ে মারে এবং তন্ময়, প্রীতম, অভ্র, জয় সেগুলো ধরে এলোপাথারি গুলি ছুটতে থাকে। প্রায় সমস্ত আশপাশের লোকেরা মাটিতে লুটিয়ে পড়ছে। মারতে ইচ্ছে করেই বাঁচিয়ে রেখেছে তন্ময়। মারুফের একটি হাতে এবং পায়ে শুধু গুলি করেছে সে, কারণ বিশ্বাসঘাতকের মৃত্যু এত সহজভাবে তো হয় না। তন্ময় তার হাতে থাকা বন্দুকটি দিয়ে রফিকের বুক ঝাঁঝরা করে দেয়। মাটিতে পড়ে থাকে রফিকের দেহ। আজমলকে গুলি করে জয়। আজমলের মাথায় এলোপাথারি গুলি ছোড়ে জয়। এখন শুধু বেঁচে রয়েছে আশরাফুল। তন্ময় তার দিকে এগিয়ে আসতে থাকে কাঁধের উপর AK-47 নিয়ে। আশরাফুলের মনে এখন ভয় ডানা বাঁধতে শুরু করেছে। তার কপালে চেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। তার পা দুটো কাঁপছে, কারণ অনুভব করতে পারছে তার সঙ্গে কি হতে চলেছে।
তার সঙ্গে আজ তেমনটাই হবে যেমনটা হয়েছিল মহসিন খানের সঙ্গে। তন্ময় আশরাফুলের দিকে এগিয়ে এসে তার পায়ে শুতে থাকা ছোট্ট ছুরি বের করে আশরাফুলের ডান হাতে ঢুকিয়ে দেয়। আশরাফুল ব্যথায় চিৎকার করতে থাকে। খুব তো বলেছিলি যে খেলা কেবল শুরু, খেলা এখন শেষের দিকে। সিংহ এখন তার শিকারকে খুবলে খুবলে খাবে। এই কথা বলে তন্ময় আরও একটি ছুরি আশরাফুলের বাম হাতে ঢুকিয়ে দেয়। আশরাফুল ব্যথায় কোঁকাতে থাকে। দেশের মন্ত্রী হয়ে দেশের সাথে এত বড় বেইমানি করতে তোর হাত কাঁপছিল না? তন্ময় আরও দুটি ছুরি তার দুপায়ে ঢুকিয়ে দেয়। আশরাফুল এবার যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকে। আমায় মেরে ফেলো এখন, আমার খুব কষ্ট হচ্ছে। আর কিছুক্ষণ থাক, দেখ তোর সাথে কি হয়। সামান্য এইটুকুতেই এরকম চিল্লাইতেছিস? তাহলে ভেবে দেখ আমার বাবার সাথে তোরা কি করেছিলি, কিন্তু মানুষটা একটা শব্দও করেনি। তোরা তো কাপুরুষ রে। তন্ময় তার হাতে থাকা AK-47 নিয়ে আশরাফুলের দিকে তাক করে। এমন সময় তার বোন তাকে বলে, দাঁড়া তন্ময়, ওকে আমি মারবো। রাইসা তন্ময়ের কাছে এগিয়ে আসে। ঠিক আছে আপু, এই নাও। রাইসা বন্দুকটি নিয়ে আশরাফুলের দিকে তাক করে বলে, তোকে মারার পর আমার মনের যন্ত্রণা মিটবে। রাইসা বন্দুকটির ট্রিগারে চাপ দিয়ে ধরে থাকে। আশরাফুলের বুক একেবারে গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। এরপর তন্ময় চিৎকার করে বলতে থাকে, রিভেঞ্জ কমপ্লিট। রাফেলের কাজ আপাতত শেষ। বাবা, আমি দেশকে সন্ত্রাসমুক্ত করেছি। তোমার অসমাপ্ত কাজ আমি সম্পূর্ণ করেছি। আমি প্রতিশোধ নিয়েছি, তোমার কথা রেখেছি। তোমার শেষ কথায় রিভেঞ্জ অ্যান্ড রেমেডি আজ নিলাম। তোমার ইচ্ছে পূরণ করলাম বাবা। তন্ময় কাঁদতে থাকে। তার বোনও তার দিকে এগিয়ে আসে এবং তাকে জড়িয়ে ধরে বলে, আজকের পর থেকে আমরা সাধারণ জীবন লিড করব, আর এগুলোর মধ্যে থাকবো না। আপু চলো। তন্ময় আগন্তুক ব্যক্তিদের কাছে এগিয়ে আসে এবং মুচকি হেসে বলে, থ্যাংক ইউ আশরাফ আঙ্কেল। এখন তো ব্যক্তিটি তার মুখে থাকা মাস্কটা খুলে এবং ইনি হলো আশরাফ, যে কিনা তন্ময়কে তৈরি করেছে রাফেল এবং বদলা নিয়েছে তার বাবার মৃত্যু, দেশকে বাঁচিয়েছে। আশরাফুল মুচকি হেসে বলে, ওয়েলকাম ভাতিজা। তন্ময় এবার মারুফের কাছে আসে। মারুফ মাথা নিচু করে আছে, ব্যথায় কুকড়াতে থাকে। সে বুঝতে পারছে যে তার সাথে কি হবে এখন। তন্ময় বলতে থাকে, তোকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, আর তুই আমার বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। মরতে যে তোকেও হবে, কিন্তু তোকে আমি মারব না, তোকে মারবে এরা। তন্ময় অভ্র, প্রীতম ও জয়দের দিকে উদ্দেশ্য করে বলে। তন্ময় ওদেরকে নির্দেশ দিয়ে আসে, মারুফকে তোরা মেরে বাড়ি চলে আসিস। আর হ্যাঁ, আর আমরা রাফেল নই, এখন থেকে আমরা সাধারণ মানুষ, তবে দেশের প্রয়োজনে আবার রাফেল হয়ে যাব। সকালবেলা চারিদিকে খবর রটে গেছে মন্ত্রী আশরাফুলের মৃত্যু হয়েছে এবং তার সঙ্গীদের। তিনি আসলে ছিলেন ভালো মুখোশের আড়ালে থাকা একজন দেশদ্রোহী। তিনি সারা দেশে 150 জন নারীকে অপহরণ করেছিলেন। রাফেল তাদেরকে বাঁচিয়েছে এবং আশরাফুল এবং তার সঙ্গীদের নির্মমভাবে হত্যা করেছে। এতদিন যে রাফেল ছিল সবার কাছে আতঙ্ক, সে এখন সবার চোখে হিরো। নীরা ভার্সিটিতে বসে আছে তন্ময়ের অপেক্ষায়। সেও খবরটি দেখেছে, তবে তার মন কেমন জানি করছে তন্ময়ের জন্য। ভাবছি সে কি আসবে নাকি তার কোনো ক্ষতি হয়ে গেল। এসব ভাবতে ভাবতে নীরার চোখ যায় ভার্সিটির গেটের দিকে এবং সে দেখতে পায় তন্ময় ভার্সিটির গেটের ভিতরে ঢুকতেছে। নীরা দৌড়ে তন্ময়ের কাছে চলে যায় এবং কোনো কিছু পরোয়া না করে জড়িয়ে ধরে তাকে। আরে কি করছো কি? সবাই দেখছে তো। দেখুক, তাতে আমার কি? তন্ময় এবার তার দু বাহু দিয়ে নীরাকে জড়িয়ে ধরে। এবার তো তুমি আমার হয়েছো, তাই না? চলো শুরু করি এক নতুন অধ্যায়, যেখানে থাকবে না কোনো প্রকারের নেগেটিভিটি, থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা। চলো শুরু করি। এরপর তারা দুজনে বিয়ে করে তাদের সুন্দর জীবন পার করতে থাকে। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর মাফিয়ার গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।